আমরা এই জায়গাটা আলাপ করতেছিলাম, তাই না? আমরা বলছি যে এটা একটা সার্ভার, সার্ভারের মধ্যে ধরে নিচ্ছি যে আমরা 12 ডাটা ইনস্টল করা আছে। আচ্ছা, এই সার্ভারের মধ্যে সার্ভার সাইডে মেজর কতগুলো কম্পোনেন্ট লাগে। এটা ঠিক কম্পোনেন্ট না, এটা স্ট্রাকচারের কথা বলা আছে। স্টোরেজ স্ট্রাকচার আছে, মেমোরি স্ট্রাকচার থাকে, প্রসেস স্ট্রাকচার থাকে। এছাড়া আরেকটা জিনিস লাগে, লিসেনার। লিসেনার একটা কম্পোনেন্ট, ইনস্ট্যান্স একটা কম্পোনেন্ট। লিসেনার লাগে হচ্ছে, লিসেনার একটা সার্ভার সাইডের প্রসেস, যে করে কি ক্লায়েন্টের রিকোয়েস্টকে হ্যান্ডেল করে। সে কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো, যেমন এখানে দেখাচ্ছেন আলটাম পিসি থেকে একটা ক্লায়েন্ট কানেকশন নিতে চাচ্ছে, তাকে সে যেই ডেটাবেজের সাথে কানেকশন নিতে চায় তার ইনস্ট্যান্সের সাথে কানেকশন করায় দেবে। কার সাথে? ইনস্ট্যান্সের সাথে, নর্মাল ইউজার। আচ্ছা, এখন আমার ইনস্ট্যান্স যদি ডাউন থাকে তাহলে কি কানেকশন নেওয়া সম্ভব? এই জন্য বলা হয় যে ডেটাবেজ যে সার্ভিস পেতে গেলে ইনস্ট্যান্স স্টার্ট থাকতে হবে। মানে ইনস্ট্যান্স স্টার্ট নাই, আমি আপ করবো কীভাবে? এই জন্য সিএসডিবি টাইপের এক ধরনের প্রিভিলেজ আছে, যে প্রিভিলেজে লগ ইন করে ইনস্ট্যান্স ডাউন থাকলেও কানেকশন নেওয়া যায়। কানেকশন নিয়ে পরে ওই ইনস্ট্যান্স আপ করা যায় স্টার্ট আপ কমান্ড দিয়ে। ওই প্রিভিলেজের মাধ্যমে যে হ্যাঁ, তার ওই প্রিভিলেজ শাট ডাউন স্টার্ট আপ করার প্রিভিলেজ আছে আর কি। যাই হোক, তখন নর্মাল সিনারিওতে আমি যদি ডেটাবেজের সার্ভিস চাই, তাহলে আমার একটা মানে ভ্যালিড অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং সার্ভার সাইডে ইনস্ট্যান্সটা স্টার্ট থাকা লাগবে, এবং লিসেনারও স্টার্ট থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা ইউজার লগ ইন করতে চাইলে সে লগ ইন করতে পারবে থ্রু লিসেনারের মাধ্যমে, সে কানেক্টেড হয়ে যাবে। এরপর লিসেনার ডাউন হয়ে গেলে তার তার কোনো হেডেক নেই, কিন্তু সে যদি ডিসকানেক্ট হয়ে যায় আবার কানেকশনের জন্য লিসেনার লাগবে। আচ্ছা, আর জিনিস যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে ইনস্ট্যান্সের মধ্যে কি থাকে, অ্যাক্টিভ অবস্থা যদি ডাউন হয়ে যায় তাহলে কথা নেই, লিসেনার ডাউন হলে সমস্যা না, তার কানেকশন থাকলে আর কি। কানেকশন নিতে খালি লিসেনার খালি কানেকশন নেওয়া দেয়। তাহলে আমরা একটু বলি, আমি যেটা করলাম আর কি, এখানে আমি যেটা দেখলাম, যখন ইউজার লগ ইন হওয়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠায় তখন একটা ইউজার প্রসেস ক্রিয়েট হয়। সে ইউজার প্রসেসটাকে কি লিসেনারের মাধ্যম হয়ে কি ইনস্ট্যান্সের মধ্যে যায়? ইনস্ট্যান্সের মধ্যে যায়, যখন কানেক্ট হয়ে যাবে তখন একটা সার্ভার প্রসেস রান হয়। সেই ইউজারের একটা সেশন ক্রিয়েট হয় সার্ভারে, ওই সেশনে এগেইনস্টে একটা প্রসেস ক্রিয়েট হয়, সেই প্রসেসটা চলতে থাকে যতক্ষণ সেই ইউজার কানেক্ট থাকে। এরকম সিস্টেমটা। আচ্ছা, আমরা আবার প্রসেস ক্রিয়েট হয়, ইউজার প্রসেস ক্রিয়েট হয়, কানেকশন এস্টাবলিশড হয়, সার্ভার প্রসেস ক্রিয়েট হয়। এই দেখেন এই জিনিসটা, এই যে সার্ভার প্রসেস দেখতেছেন না, কানেকশন হওয়ার সাথে সাথে এই ঘটনা ঘটে। এখন ইউজার প্রসেসটা কি চলতে থাকে না? চলতে থাকে। হ্যাঁ, আমি যখন মানে লিসেনারটা কি করে যে পাইপ পোর্ট আছে, এই পোর্ট দিয়ে আমি কানেকশনটা এস্টাবলিশ করি। হ্যাঁ, কারণ ও তো অন থাকে, লিসেনারটা অন থাকে, তখন আমি লিসেনার মাধ্যমে আমি ওকে হিট করি। হ্যাঁ, আমার আমি লিসেনারের কাছে চাই আসলে রিকোয়েস্টটা। লিসেনার তখন করে কি, ওই সার্ভারের সাথে কানেকশন করে, সার্ভার প্রসেস তৈরি করে। আর ইউজার প্রসেসটা নাথিং বাট ওই যে ইউজার অ্যাপ্লিকেশন যেটা আছে, ক্লায়েন্ট ওই যে আপনি এসকিউএল প্লাস বা হ্যাঁ টুলটা, অ্যাপ্লিকেশনটা। টুল মানে কি, আমি নিজের হিসাব সার্ভারে আমার ওরাকল ক্লায়েন্ট ইনস্টল করা কোরআন শরীফ রাখে, তাছাড়া কি আমি পারবো স্যার? নিচে এটাতে কোরআন শরীফ রাখা হয়। স্যার আমি কি পারবো? হ্যাঁ, ওই আপনার আমার এইখানে কিছুই নেই ওরাকলে, আমি তো কোনো কাজ করতে পারবো না। কনফার্ম কি দিয়ে একটা কিছু লাগে। হ্যাঁ, মানে আমার ওরাকল ক্লায়েন্ট লাগে। হ্যাঁ, ক্লায়েন্ট লাগে। আসসালামু আলাইকুম। চেন্নাই চেয়ার দ্বারা সাদার কথা। এই শুনলে কি আপনি বাড়ির কাছের লোক, আপনি আপনার আচ্ছা, তাহলে আমাদের সার্ভার সাইডে এই জিনিসটা লাগতেছে, তাই না? আর ক্লায়েন্ট লগ ইন করে, এখন যেটা হচ্ছে যে সার্ভার প্রসেস তৈরি হয়ে, এটা তো ক্লায়েন্টের ব্যাপার। এর আগে আমরা এখানে আসি, ক্লায়েন্টের পরে এখানে এসে দেখছি ইনস্ট্যান্সের মধ্যে আবার দুই ধরনের স্ট্রাকচার আছে। মেমোরি স্ট্রাকচার, যেটার নাম হচ্ছে সিস্টেম গ্লোবাল এরিয়া, এসডিএ সংক্ষেপে বলি।
এখানে বিভিন্ন মেমোরি পুল আছে, সামনে দেখবেন আর কি, ভাগ ভাগ করা, পুরোটার মধ্যে বিভিন্ন ভাগ আছে, এক এক জায়গায় এক এক ধরনের ডাটা থাকে। আর হলো প্রসেস স্ট্রাকচার। এই প্রসেসের মধ্যে ব্যাকগ্রাউন্ড প্রসেস আছে, আর মূলত ব্যাকগ্রাউন্ড প্রসেসে যেগুলোর কাজ হচ্ছে এই যে ইউজার বিভিন্ন ধরনের রিকোয়েস্ট পাঠায়, যেমন ডাটা ফাইলে লিখতে বলে, ডিলিট করতে বলে, ক্রিয়েট করতে বলে, এই কাজগুলো করে, প্লাস আরও কিছু করসপন্ডিং কাজ করে। নিজে নিজেও কিছু কাজ করে, কিছু কিছু ইউজার যে কাজগুলো করছে তার করসপন্ডিং ইয়েতে প্রসেস হয়। যেমন ডিবি রাইটারের কাজ আছে ডাটা ফাইলে ডাটা লেখা, লগ রাইটারের কাজ আছে লগ ফাইলে লেখা, আর্কাইভ রাইটারের কাজ আছে আর্কাইভ লগে লেখা, এরকম বিভিন্ন প্রসেস আছে। এই প্রসেসগুলোও আপ থাকা লাগবে, এবং এর মধ্যে কিছু প্রসেস আছে যেগুলো ম্যান্ডেটরি। ধরেন যে কটা প্রসেস আছে, কোনো একটা প্রসেস যদি আমি, যেহেতু এগুলো ওয়েস প্রসেস, কিছু প্রসেস আমরা গতকাল ক্লাস আউট করছিলাম, এই প্রসেসগুলোর মধ্যে কিছু ওয়েস প্রসেস হয়, কিছু ওয়েস থ্রেডও হয়। ওয়েস প্রসেস হলে আমরা ওয়েস থেকে ওই প্রসেসকে কিল করতে পারি, তাই না? লিনাক্স থেকে কিল কমান্ড দিয়ে। এরকম ম্যান্ডেটরি কোনো প্রসেস কিল করে দিলে ইনস্ট্যান্স ডাউন হয়ে যাবে অথবা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা। অনেক সময় আমরা যে ইনস্ট্যান্স ডাউন করতে গিয়ে কিল করে দিই, যদি দেখা যায় লগ ইনই করতে পারি না, তখন ওয়েস থেকে সেশনটা কি করে? সেশন না, প্রসেস। আচ্ছা, সেশন তো হলো ইউজারের জন্য। প্রসেস কিল করে, ম্যান্ডেটরি কোনো প্রসেস কিল করলে তাহলে ইনস্ট্যান্স ডাউন হয়ে যায়। অনেক সময় আছে না যে ইনস্ট্যান্স কাজই করে না, আমরা লগ ইনই করতে দেয় না, ওই ক্ষেত্রে কোনো একটা প্রসেস কিল করে দিলে হবে, প্রসেস কিল করে দিলে তখন কি হবে? ইনস্ট্যান্স ডাউন হয়ে যাবে। যেমন ওই যে গ্যাপ ই করলে দেখা যায় যে অনেক ওরাকলের প্রসেসগুলো চলতেছে, তার মধ্যে এগুলো আছে। কোনো একটা হ্যাঁ কিল করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন এই প্রসেসগুলো যে আছে, প্রসেসগুলো ওয়েস এনভায়রনমেন্ট অনুযায়ী কিছু হয় ওয়েস থ্রেড, আর কিছু হয় ওয়েস প্রসেস, যেটা ডাটাবেজেরই প্রসেস, ওয়েস প্রসেস হিসেবে রান করে। তো থ্রেডের কাজটা কি? এক থ্রেড হলো মাল্টি থ্রেডিং যে হিসেবে কাজ করতে পারে, প্রসেস তো বেশি কর। আচ্ছা, এটা গেল সার্ভার সাইডে। আর ক্লায়েন্ট যখন লগ ইন করবে, তখন সেই যে টুল দিয়ে লগ ইন করতে চাচ্ছে সেটা হয়ে যায় ইউজার প্রসেস ক্লায়েন্ট সাইডে। যদি এসকিউএল ক্লাস ওপেন করি বা কোড ওপেন করি, সেটা তার জন্য ক্লায়েন্ট প্রসেস। আর সার্ভার সাইডে প্রসেস তৈরি হয় র্যামের ভিতরে, যেটা ইনস্ট্যান্সের পার্ট না। প্রসেস তৈরি হয় কিন্তু শর্ত আছে। কি শর্ত? মানে ডেটাবেসটা যদি ডেডিকেটেড মোডে রান করে, এটা আপনার মুড আছে ডেটাবেসে, বুঝছেন? ডেডিকেটেড মোডে রান করলে সার্ভার প্রসেস তৈরি হবে ওই ইউজারের জন্য। আর শেয়ার্ড মোডে রান করলে ইনস্ট্যান্স আপ করার সময় অনেকগুলো সার্ভার প্রসেস আপ হয়ে থাকবে, বুঝছেন? তো ইন জেনারেল যখন আলাপ করে তখন এই কমনটাই আলাপ করে। আপনি যেটা পড়ছেন ওটা ডেডিকেটেড মোডে, যে লগ ইন করলেই সার্ভার প্রসেস, যে সার্ভার প্রসেস তৈরি হবে। আচ্ছা, এই ইনস্ট্যান্সের মধ্যে তো এটা তো এসজিএ, তাই না? এবং এটা শেয়ার্ড। শেয়ার্ড মানে কি? এখানে যে ডাটাগুলো পরে অন্য একটা ইউজার আরো অনেক ইউজার লগ ইন করতে পারে না, সে তারা কাজ করবে। এটা শেয়ার্ড, এটা ক্যাশে করার জন্য করা হয়, যাতে র্যামে ডাটাটা চলে আসে, রিট্রিভালটা ফাস্ট হয়। আর এই সার্ভার প্রসেসের জন্য আবার কিছু র্যাম জায়গা লাগে, সেটাকে বলে পিজিএ, প্রোগ্রাম গ্লোবাল এরিয়া। এবং এই পিজিএ এটা স্পেসিফিক কোনো সার্ভার প্রসেস, আবার পিজিএ ব্যাকগ্রাউন্ড প্রসেসের জন্য হইতে পারে, বুঝতে পারছেন? এইটা গেল ছবিতে। আমরা এই ছবি জিনিসটাই প্রথমে, এই জিনিসটা একটু দেখি। আমরা বলতেছি প্রথমে এখন উইন্ডোজ সিস্টেমই দেখি, যেহেতু এখন আমরা লিনাক্সের ডাটাবেজ ইনস্টল করি নাই, উইন্ডোজ সিস্টেম ইনস্টল করা আছে। আচ্ছা, এটার জন্য আমাদের আমরা বলতেছি যে দুইটা প্রসেস আপ থাকা লাগবে, দুইটা কম্পোনেন্ট, মেন ইনস্ট্যান্স আর লিসেনার। এবং এটা স্পেসিফিক টু ভার্সন। এবং একটা মেশিনে, এই যে আমরা যে দেখতেছি এরকম, এই মেশিনে কিন্তু আরও ডাটাবেজ আপ থাকতে পারে। সেটা 12.0 হোক, 11.0 হোক, 10 হইতে পারে। তখন তার জন্য এরকম আলাদা ইনস্ট্যান্স হবে, এরকমটা আলাদা আলাদা স্টোরেজ স্ট্রাকচার থাকবে। পরে মানে ছবি বা ওই প্রথম ইয়েতে আসে কিনা, যাই হোক। এখন আমরা এটা আসি এখানে একটু দেখা বা বোঝার চেষ্টা করি। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, না এটা তো আলাদা আলাদা। শেয়ার হবে হলো কি ক্লায়েন্টের জন্য,
ক্লায়েন্টের জন্য হ্যাঁ কারেন্ট তো আলাদা ইনস্ট্যান্স, তার তো ক্লায়েন্ট আলাদা, সে লগ ইন করছে না একটা স্পেসিফিক ইনস্ট্যান্সের সাথে, একজনের তার একাধিক ইনস্ট্যান্সের সাথে কানেকশন। স্যার আমার ডাটাবেস আছে এরকম মনে করেন 12 মধ্যেই বা 11 মধ্যে 2-3টে ডাটাবেস, আমার 2-3টের বাদে 3টেই আপ আছে। এখন আমি সিস্টেম লগ ইন করলাম, সিস্টেম ম্যানেজার দিয়ে আমি ঢুকলাম, এখন সে কোনটা ঢুকবো, ABC 3টা ডাটাবেস আছে নাম, আপনার ঢোকার সময় তো বলে দেন, হ্যাঁ ঢোকার সময় তো বলে দেন কোথায় ঢুকবেন, বলে দেন না। ডাটাবেস বলতে আমি স্কিমা বলছি। না না ডেটাবেস, আপনি আলাদা আলাদা ইনস্ট্যান্স তা কোন ইনস্ট্যান্সে ঢুকবেন এটা বলে দেন। আর যদি বলে না দেন, যেমন ধরেন এই যে বলে না দেখেন এই যে এটা একটা টুল, এনভায়রনমেন্ট সেট করে নিতে হবে যে সিসাইটি ইজ ইকুয়াল টু A, আমি এই যে আমার দেখেন এই যে আমি বললাম না এখানে একটা ক্লিক করছি, এটা এনভায়রনমেন্ট সেট হয়ে গেছে না। হ্যাঁ সেট হয়ে গেছে। আমি এই সেটটা করলাম, এই দেখেন দেখেন 12C তে আমি আসি না এখন ক্লায়েন্ট, এটা দিয়ে লগ ইন করার সময় আপনি বলতে পারেন, এটা কিছু বলবেন না, এটা বলে একটা বলে @ বলেন না, হ্যাঁ, এটা বললে তো বলে দেন, এটা যদি না বলি তাহলে ডিফল্ট যেটা সেটা যায়, ডিফল্ট আগে থেকেই করে ডিফল্ট সেট করা থাকে তো। বেস্ট প্রোফাইল ওই যে ওরাকল সিড বলে একটা প্যারামিটার আছে, এনভায়রনমেন্ট। এখন আপনি আসেন হলো 12C তে, তাই না, তার সিট তো 12C এর সিট, তো যেটা থাকবে সেটা ঢুকবে না বললে, না কিন্তু ABC তো আছে, যে একটা সেট করা থাকে, একটাই সেট করা থাকে। তা আমি এটা হলো লিনাক্সেও আপনার ব্যাশ প্রোফাইলে সেট করে দেওয়া যায়, আর উইন্ডোজে হলো কি জানি নাম, না 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 রাইট বাটন না, রেজিস্ট্রি এডিটর, রেজিট, রেজিডিট মানে রানের রেজিডিট না কোথায় আছে? কিছু লোকাল মেশিন সফটওয়্যার এইখানে ওরাকল সিড আছে বুঝছেন। আমি পাতে বসাইতাম না যে এনভায়রনমেন্ট পাত, ওটা তো ইনভারমেন্ট দিয়ে এখানে লিনাক্স সিস্টেমে তো একটা আলাদা একটা স্ক্রিপ্ট তৈরি করা থাকে, ওটাতে সেট করা যায় .orinv, হ্যাঁ বুঝছেন, স্পেস দিয়ে .orinv। আর এখানে থাকলে রেজিস্ট্রি তখন কি করব, না একটা সেট করা থাকে, তো তিনটা থাকে না, যে কোনো সময় তো যদি ওরাকল সিট 3টা দেওয়া যায় না, একটা দিতে হবে, আর যদি দেন ওরাকল সিট 3টা দিলে লাস্টেরটা সেট হবে নিয়মিত, একটা ফাইল পড়তে পড়তে শেষের সেট হয়ে যায় না। আচ্ছা এখানেই যেমন ধরেন আমরা লগ ইন করতেছি, তার নিশ্চয়ই সেট করা আছে এই জায়গায়, এই যে /s sysdba এসে ঢুকছে না একটাতে, ঢুকবে তো ঠিক আছে ওই সার্ভিস আপ নাই, ঢুকবে কেন। আচ্ছা আমরা আগে সার্ভিস আপ করি, হ্যাঁ আচ্ছা এই দেখেন ওরাকল 12C সার্ভিস, এটা কি আপ করা আছে, না এটাই হলো ইনস্ট্যান্স। এছাড়া কিন্তু আরও দেখেন আছে, আছে না, আর অনেকগুলো RDBMS আছে, তো এর মধ্যে যেগুলো আপ করা নাই সেগুলো এখানে দেখা এবং যাচ্ছে। আমরা কি চিনবো স্যার ওই যে ওরাকল সার্ভিস নাম হ্যাঁ ওরাকল সার্ভিস না, ও সাপ্লাই 11G টা কই, 11G আপ হয়ে আছে নাকি? না ও রিলেভেন্ট এখানে কাজ করছিল ওখানে, ওখানে এই যে নিচে নিচে এই যে হ্যাঁ এখানে এখানে হ্যাঁ একদম নিচে কই 11G দেখি না তো। ওই যে ইভেন্ট আর নিচে আর নিচে আর নিচে এখানে না না ওরাকল সার্ভিস নামে, ওরাকল সার্ভিস এটা ইনস্ট্যান্স, এটা প্রত্যেকটা একটা ইয়ে আছে তো, এখানে তো এই যেমন এটা তো আরেকটা জিনিস, এটা লিসেনার, এগুলো সব লিসেনার, নাম দেখে বোঝা যায়। হ্যাঁ আচ্ছা আমাদের 12C লিসেনারটা আপ থাকতে হবে, হ্যাঁ এইটা হচ্ছে লিসেনার 12C, এটা আপ করে দিই। আচ্ছা এগুলো যে ম্যানুয়াল থাকার কারণে ডিফল্ট আপ হয় না আর কি, আমি স্টার্ট করে দিলাম, তাহলে লিসেনার আপ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা আর একটা কি অ্যাপ আছে 11 এ লিসেনারও অ্যাপ আছে, এটা ডাউন করে দিই, এটা দরকার নেই। এই যেমন ওরাকল শিডিউলার, এটা আরেকটা জিনিস, কিন্তু ওয়ার 11G হলো একটা ইনস্ট্যান্সের জন্য। হ্যাঁ এই দেখেন এটা রানিং আছে না, এটা 11G আমার ডাটাবেসটা রান আছে, আমার এটা র্যাম খাচ্ছে, এটা স্টপ করে দিই।
আচ্ছা আপাতত স্টপ না করি বোঝার জন্য যে দুইটা ডাটাবেজে কেমনে কানেকশন নেওয়া যায় এটা থাক। আর আমরা 12 এই 12 আপ করে দিই। হ্যাঁ আচ্ছা তাহলে 11 লিসেনারটা আপ করে দিই, ডান করছিলাম যে। আচ্ছা আমরা যেমন এখান থেকে আপ করতে পারছি, লিনাক্স সিস্টেমে কিন্তু এরকম সার্ভিস বলে কোনো কনসোল নাই, গ্রাফিক্যাল কমান্ড দিয়ে আপ করতে হয়। আরেকটা কাজ করা যায় যেটা আমরা করি নর্মালি, প্রোডাকশন সিস্টেম যেখানে দেওয়া হয় সেখানে স্ক্রিপ্ট বানায় রাখি, ওই ইউনিট ডিতে ইটিসি ইউনিট ডিতে ফেলে দেই, আর ওই যে বলে দেওয়া হয় যে রান লেভেল 1 হলে 3 হলে 5 হলে যাতে স্ক্রিপ্টটা রান করে। এর রুটের ভিতরে কমান্ড থাকে আর কি, যে ইনস্ট্যান্সটা আপ করে দেওয়া ডাটাবেসে, যে যাতে মেশিন রিস্টার্ট হলেও ম্যানুয়ালি আমাদের আপ করা না লাগে। হ্যাঁ। আর যদি ক্লাস্টার সিস্টেম হয় আর এটা বলা লাগে না, ক্লাস্টার সিস্টেমের ক্লাস্টারে এটা ম্যানেজ করে। মানে আপনার যে র্যাক সিস্টেম আছে না, ওখানে ওই স্ক্রিপ্ট লাগবে না। টিআইনির নাম আচ্ছা, সার্ভিসটা রান হলো না। আচ্ছা আমরা ওই 11 যেটা আলাদা, তাহলে এটা আলাদা লিসেনার, এটা আপ করে দিচ্ছি। আচ্ছা আমরা একটু দেখে নেই যে লিসেনার কোন লিসেনার কত পোর্ট। আচ্ছা এখন যদি আগের কমান্ডটা দিই, দেখেন তো কাজ করে কিনা। 12 তে কানেক্টেড হয়েছে। হ্যাঁ আচ্ছা একটু লিসেনারটা দেখি। আচ্ছা এখান থেকে হোস্টে গেলাম, কারণ আছে আবার পাথে একটা যে কোনো অ্যাপ্লিকেশন রান করার জন্য তার পাথটা লাগে না, এই পাথে থাকার জন্য এরকম করছি আর কি। যাই হোক, LSNRCTL স্ট্যাটাস, এটা কিন্তু আমাদের ওই যে একটা চ্যাপ্টার দেখেছিলাম সেই চ্যাপ্টারের কাজ। আমি একটু দেখে নিচ্ছি আসলে কি এটার পোর্ট নাম্বার কত। এটার পোর্ট নাম্বার আছে 1521। ওই যে আমাদের একটা লিসেনার সার্ভিস আপ আছে, কোনটা এইখান থেকে দেখলে 12 সিল লিসেনার যেটা, এটা তো 10G আমরা রান করছি কেন। পোর্ট তো আপনার 12 সি তো যায় 11 জিবি যায় পোর্ট তো এক পোর্ট ইচ্ছা করলে দিতে পারেন। আপনি দেখেন যে 11G যে লিসেনার এটা আছে না, এটার পোর্ট কত, তাহলে এক কিনা বুঝতে পারবেন। এই জন্য তো আমি ওখানে গেছি। আচ্ছা তাহলে 12 সিল লিসেনার রানিং কেমনে বুঝ, রানিং তো এখানে দেখাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে। দেখেন এই যে দেখেন দি কাউন্ট সাকসেসফুল রানিং হইলে এইসব আসে, যে তার ফাইলও আছে, কোন ফাইলে আছে এবং কোন পোর্টে আছে। হ্যাঁ কোনটা ও তোমাকে একটু ভুল করে 10 যে লিসেনার আপ করছিলাম, আমাদের তো 11 যে লিসেনার আপ করা দরকার আর 12 সিল। এখন ডিফল্ট কি 12 সিরিজ দিছে নাকি? না ডিফল্ট বলে কি, আমি যে এই টুলটা 11 যে 12 সিল ছিল, আর 11 জির একটা টুলে যাই, এসকিউএল প্লাস আছে না, তাহলে তো তার পাথ হয়ে এসে যাবে, তাই না? 11 জির আসছে না, এখানে /s দিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি না আর কি, আমরা ডিবি এসে ঢুকতেছি। আচ্ছা আমরা কোথায় লগ ইন করছি বলেন এখন? না লিসেনার না, ডাটাবেসে লগ ইন করছি। এটা কিন্তু ডাটাবেস টুল। আচ্ছা এই ডাটাবেস টুলে ঢুকছি, তাহলে কি হয়েছে, এই যে সিনারিও যেটা ছিল, এই সিনারিও কিন্তু কমপ্লিট হয়েছে। আমার দুইটা ক্লায়েন্ট দুইটা ইনস্ট্যান্সে কানেক্টেড আছে, ঠিক না? একটা একই সার্ভারে এরকম আলাদা করে, যেমন এটা 12 সিরিজের জন্য একটা কানেকশন নেওয়া আছে, আরেকটা ক্লায়েন্ট আরেকটা ইউজার দিয়ে 11 এর সাথে কানেকশন নেওয়া আছে। আপনি তো স্যার এখান থেকে কানেকশন করবেন। হ্যাঁ আমি এই ক্লায়েন্ট মেশিন থেকে পারবেন আপনি এখান থেকে যেতে পারবেন না। বুঝতে পারছি। তখন আমার ওই এইভাবে বলা যাবে না, আরো কিছু বলতে হবে। আচ্ছা এখানে দেখি LSL একটু বাড়াই নেই, বাফার সাইজ বাড়া যাবে স্যার। এটা বাড়ালেই হবে, আর ফন্ট সাইজটা বাড়া দিয়ে আপনার দেখতে দূরত্ব সুবিধা হবে। চার বাড়ানো আচ্ছা LSL
NRCTL একই কমান্ড। আচ্ছা এখানে দেখেন তো তার পোর্ট নাম্বার কত? এক পোর্টে, আচ্ছা একটা মেশিনে এক পোর্টে একটাই সার্ভিস রান করবে। তাহলে আমাদের যদি একাধিক লিসেনার দরকার পড়ে আমরা জাস্ট পোর্ট নাম্বার চেঞ্জ করে দেবো, লিসেনার নাম তো চেঞ্জ থাকবেই। এটা ডিসের নাম কি? লিসেনার, আগেটাও কি লিসেন আছে? হ্যাঁ আরেকটার নাম লিসেনার, কিন্তু ডিফারেন্ট পোর্টে তো তার আইডি আলাদা। কোড চেঞ্জ করে কোথায়? ওইটা ওই চ্যাপ্টারে দেখবো আমরা, ওই চ্যাপ্টারের বিষয় আমরা বোঝার জন্য এখন আজকের ক্লাস বা দুইটা ক্লাস ওভারল্যাপ অনেক কিছু আসবে প্রথম দিকে, তো এটা তো যেহেতু বোঝার জিনিস এই জন্য অনেক কিছু চলে আসবে। তারপরে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে শিখবো। আচ্ছা এখন আমি একটা কানেকশন নেব, বুঝছেন? এটা তো হলো ইয়ে দিয়ে ঢুকলাম, নর্মাল ইউজার দিয়ে কানেকশন নেব না। কানেকশন নেওয়ার জন্য অনেক ধরনের টুল আছে, এগুলোও আছে। আমরা একটা টুল ইউজ করি, সেটা হচ্ছে টোড। ধরেন এই টোড দিয়ে 11Gর সাথে কানেকশন নেই। আপনার কিন্তু এই প্রশ্নের উত্তর দিচ্ছি, বুঝছেন? আমরা এটা বোঝারও চেষ্টা করতেছি, আপনার প্রশ্ন আরো ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা আমরা এখন কার সাথে, 11Gর সাথে না 12Cর সাথে কানেকশন নেব? 12Cর সাথে কানেকশন নেব। এই জায়গাটায় বলতে হয় এটা একটা টুল, যে টুলের ইউজার নেম বলতে হয়, ধরুন HR বলে একটা ইউজার আছে। আচ্ছা তার পাসওয়ার্ডও এটা বলবো। আর এই ডিরেক্ট বলা যায়, ডিরেক্ট বললে আপনি এটা হলো মেশিনের নাম। আর আমাদের এখানে লোকাল ইউজ বলতে পারি না। আর টিএনএস যদি বলতাম, 10S যদি আমি বলি 12Cর সাথে চাই তাহলে এটা পোর্ট নাম্বার, ঠিক না? আর 11Gর সাথে হলে 23 হবে। আচ্ছা এই জায়গায় 12C আছে, 12C কানেকশন নেওয়া যাবে না, বুঝছেন? এসি সাপোর্ট করে না। আচ্ছা তাহলে আমরা 11Gর সাথে নেই এটা দিয়ে, হ্যাঁ? তাহলে 3 বলতে হবে না? আর সির নাম কি? সিরের নাম আমাদের বলতে হবে। দেখেন তো এখান থেকে বলা যায় নাকি সিরের নাম কি? এই যে আমরা যে সার্ভিসটা আপ করছিলাম, সিরের নাম বলা যায় এখান থেকে? OR11G। আচ্ছা OR11G এখান থেকে এটা তো বলা যায়, এছাড়া আপনার এটা জানবেনই, স্বাভাবিকভাবে এটা আপনি জানবেন। আচ্ছা এটা কি 11Gতে কানেকশন নিয়েছে না? দেখেন এখানে, এখানে আবার এখানে এক্সিট করি, হ্যাঁ এখান থেকে এক্সিট করে SQL প্লাসে যাই, হ্যাঁ আবার শো প্যারামিটার দিয়ে জানা যায়। শো প্যারামিটার, ডিবি নেম দিলে হয়, ডিবি নেমে ইনস্ট্যান্স নেমটা আমাদের দরকার। আচ্ছা আপাতত ডিবি নেম দিই, ডিবি আন্ডারস্কোর এন। ডিবির নাম হচ্ছে OR11G। আর ইনস্ট্যান্স নেম জানানোর জন্য একটা ভিউ আছে, ওই ভিউয়ের DSC $, ইনস্ট্যান্স নাম হচ্ছে সেটা INSTANC। আচ্ছা ডেসক্রাইব করেছে যে এই ইনস্ট্যান্স নেম এই এটা থেকে জানা যায় নামটা। তাহলে আমার কমান্ডটা কি হবে? সিলেক্ট এইটা না, ইনস্ট্যান্স নেম ফ্রম এই $, ইনস্ট্যান্স। আচ্ছা তাহলে আমার জানা যাবে। তাহলে OR11 ইনস্ট্যান্স নেম না, এখানে আবার এটা বলতে হবে। তাহলে কি বলবো আমরা? OR11G। আপনি যদি কোনো কালার চান কালার করতে পারেন। আচ্ছা তাইলে এখন কানেকশন চেঞ্জ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। এই যে এখন যে কানেকশন নিল না, এটা তো HR হিসেবে নিলাম। আচ্ছা আমি চাইলে তো নতুন সেশনও ক্রিয়েট করতে পারি, আর নিউ কানেকশন করে আর সি হিসেবে যদি কানেকশন নেই। আচ্ছা এই দিক থেকে কিন্তু আবার যেহেতু সে চিনে, এখানে আমরা বলে দিতে পারি OR11, এখানে বললে অনেক কিছু সহজ হয়ে যায়, ঠিক আছে? এখানে ওই যে ইয়ে দিয়ে করতেছে আর TNS ইউজ করে, হ্যাঁ। আচ্ছা সি হিসেবে লগ ইন করলে কানেক্টেড CCTV হইতে হয়, এটা ম্যান্ডেটরি।
আচ্ছা সি হিসেবে লগ ইন করলাম, এই যে সেশন যে ক্রিয়েট হয়েছে এইচআর নামে একটা ইউজার লগ ইন করছে না, একটা সেশন ক্রিয়েট হয়েছে, তো সেশন ক্রিয়েট হয়, ইউজার প্রসেস তৈরি হয়, সার্ভার প্রসেস তৈরি হয়, এই জিনিসগুলো সেশন জানা যায়। সিলেক্ট স্টার্ট ফ্রম $, সেশন, এটা কোয়েরি করলে আমরা দেখবো দেবেন এইচআর নামে ইউজারের ইনফরমেশন পাবো। আচ্ছা এইখানে ইউজার নেম, এই ইউজার নেম আছে না, এটা এই কথাটা একটু বলে দিই। অর্ডার বাই ইউজার নেম, অর্ডার বাই ইউজার নেম কত নম্বর কলাম দেখেন তো। আচ্ছা ইউজার নেমই বলি, ইউজার নেম, ইউজার নেম, তাহলে একটু সিরিয়াল দিবে। অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং করে দে। এইচআর কই গেল, হোয়ার কন্ডিশন দিয়ে দেন। এখানে একটু দেখো, না বললে অ্যাসেন্ডিং হয়। এইটার থেকে এটা সিস থেকে চালান। আছে না সিস ফোনে চালাতে পারে না। এইটাকে তো দেখানোর কথা। আচ্ছা আরেকটা কানেকশন নেই, সিস্টেম হ্যাঁ সিস্টেম নেই, সিস্টেম SYS WAR11G, আলাদা রিটার্ন নেই। এটা আমরা কোথায় চালাচ্ছি? এই ও এইচআর এর চালালে দেখাবে না তো, এটা সিস অথবা সিস্টেমে চালাইছে। কিন্তু সে দেখো কেমনে, এখানে চালালে দেখাবে। এইচআর কি পারমিশন দেওয়া আছে? যারা যে কজন আছে সেই কজনই দেখানোর কথা। হ্যাঁ এইটা তাহলে আপনার সিসে পারমিশন না থাকলে তাকে দেখাবে না এখানে। না এইচআর, হ্যাঁ হ্যাঁ তার ডিবি পারমিশন না থাকলে তার এই টেবিলটা আসবে না, এই টেবিলে ডাটা পড়বে না। না পড়বে না, না দেখাবে না। পিকুলিয়ার আচ্ছা যেখানে সব সিজ হিসেবে কানেকশন দেখাচ্ছে, কারণ ও সিসিটিভি হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি ব্যাপারটা। না ব্যাপারটা হচ্ছে কি কানেকশন নেওয়ার সময় আমরা ওই সিজ হিসেবে ছিল তো এই জন্য ওই ঝামেলা হয়েছে আর কি, সব সিজ দেখাচ্ছে। আচ্ছা আমরা আবার কানেকশন নেই, সেটা হচ্ছে সেশন নিউ কানেকশন, এই জায়গায় সিসিটিভি হইলে তো সে সিজ হয়ে যায়, বুঝছেন, এই কারণে সব সিজ দেখাচ্ছে। এইচআর তার পাসওয়ার্ড দিচ্ছি, টিএনএস দিয়ে দিই, WAR11G কানেকশন নিলাম। আর কেউ যদি সিসিটিভি হিসেবে কানেকশন নেয় তার কানেকশনটা সিস হয়ে যায়। এখন দেখবেন ঠিকই দেখাবে, এইচআর দেখাচ্ছে না। আচ্ছা এইটা তো আলাদা, এই এ কিন্তু সিস্টেম সিস হিসেবে আছে। আচ্ছা আর এটা যদি কানেকশন নেই, এখন যদি সিস্টেম হিসেবে নেই, নর্মাল সিসিটিভি না নর্মাল হিসেবে কানেকশন নেব। সিস্টেমটা আছে এখন যদি আমরা দেখি, দেখবেন আরেকজন অ্যাড হবে সিস্টেমে, এখানে অ্যাড হয়েছে না। আচ্ছা এই জায়গায় যদি স্টার্ট দিয়ে দিই তো অনেক ইনফরমেশন পাবো, সব কলামে পাবো। যাই হোক, তাহলে যে সেশন ক্রিয়েট হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেল, আমরা যদি ডিসকানেক্ট হয়ে যাই, ধরেন এর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এন্ড কানেকশন, হ্যাঁ সিস্টেম আউট হয়ে গেলে এই কোয়েরিতে দেখবেন আর সিস্টেম পাবে না,
সিস্টেম বাদ হয়ে যাবে, সিস্টেম শেষ। তাহলে কে কে লগ ইন করে আছে এগুলো জানা যায় কিন্তু সেশন থেকে যাওয়া যায় ভিডিও সেশন থেকে। তো এই একজন লগ ইন করলে প্রসেসর ইউজ চালালে প্রসেসরগুলো কিছু সেগুলো আসবে তাই না? হ্যাঁ প্রসেস না। সেশন দেখবেন তো আপনি হ্যাঁ, তার সাথে সাথে এগুলো প্রসেস তৈরি হয়েছিল তো, তৈরি হয়েছিল কিন্তু। তৈরি ছিলাম এটা তো ইন্টারনাল প্রসেস হ্যাঁ দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এখন যখন আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি প্রসেস সব নষ্ট হয়ে যাচ্ছে, ইয়ে কিল হয়ে যাচ্ছে, ইউজার প্রসেসও কিল হয়ে যাচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন একটা ইউজার যদি একটা কোয়েরি চালায়, ঠিক ওরকম আমরা যদি 12C-র সাথে কানেকশন নেই, এই যে 12C তে কানেকশন বাকি আছে, আমরা যদি 12C-র সাথে কানেকশন নেই, এটি এখান থেকেও নিতে পারি। আচ্ছা, যে এসকিউএল ডেভেলপার আছে, এটা আর একটা টুল। ওই গেল 12C, এটার কোনো ঝামেলা হইতেছে মনে হয়, ফ্রি ফায়ারের টাইম শেষ। ওপেন হচ্ছে তো এক্সপায়ার হয়ে গেছে। আর যেহেতু ফ্রি ভার্সন, এই জন্য এক্সপায়ার হয়ে গেছে। যাই হোক, এসকিউএল ডেভেলপার হয়ে গেল। এই যে এসকিউএল ডেভেলপার, হ্যাঁ, এখান থেকেও কানেকশন নেওয়া যায়। আপনি এখান থেকে একটা কানেকশন বানিয়ে নিতে পারেন। ধরেন নিউ কানেকশন, কানেকশনের নাম দিলাম HR12C, মানে কোন ইউজারের সেটা আমার, যেহেতু এটা একবার তৈরি হয়ে যায়, এখানে আমরা 12C বলবো না কি বলবো একটু দেখে নেই। আমার ডাটাবেজের নাম কি, ওয়ারসেল 12C, এটাও বলতে পারি। HRORCL12C, ইউজার নেম আছে HR, পাসওয়ার্ড বলে দিচ্ছি, সেভ করে রাখছি। বেসিক কানেকশন, লোকাল হোস্ট 1521, ডাটাবেজের নাম কি, ORCL12C। একটু টেস্ট করে দেখি, টেস্ট সাকসেস হয়েছে না, সেভ করে কানেকশন দিয়ে দিই। ওটা মিলো কি করে হ্যাঁ, ডাটাবেস কি কন্টেইনার ডাটাবেস যেতে হবে না? টুয়েলভ কানেকশন কন্টেনার হিসাব করে, হ্যাঁ 12C-র সাথে কানেকশন নিয়েছি। এই চ্যানেলটা করতে হলে প্রিফিক্স করা লাগবে কোনটা? ওই যে ওটার নাম দিছি, যে নাম নাম ওটা নাম যে কোনো দিছি, কিছু দেওয়া যায় যে রান কোনো টাইমে নাম দেওয়া যায়। আপনি যে কোনো না রান টাইম না, এটা তো এটাতে একটা কানেকশন তৈরি করে রাখে। এসকিউএল ডেভেলপার একটা আছে তো, সেভ করে রাখতে পারে। এই কারণে নাম্বারটা এরকম দিব যাতে বোঝা যায়। আচ্ছা আচ্ছা কেননা পরবর্তী সময় ক্লিক করলে তো কোনটা কানেকশন নিচ্ছি, অথবা আপনার প্রপার্টি যেয়ে জানতে পারেন, ঠিক আছে। যেমন এটার নাম এরকম দেখেন, সিস লিখে রাখছি, এখানে যা বলবো তাই তো হবে। না এখন যে কানেকশনটা এইচআর নিল তাহলে কোন এইচআর এর ভিতরে নিল মানে সে কিভাবে এখান থেকে এই যে আমি বলে দিলাম না মামা, এই দেখো এখানে বলে দিছি না কার সাথে নিছে, এই যে এখানে বলে দিছি না। হ্যাঁ এটা তো হচ্ছে 12C ঠিক আছে, কিন্তু এখানে 12C কি কন্টেইনার না প্লাগইন সেটা কারণ এইচআর তো এখানে নর্মাল ইউজার, এখানে কি কন্টেনার না প্লাগেবল আছে কিনা সেটা তো কথা, এই জন্য বলতেছি এটা তো পরে, আগে তোমার কথাই তো বলি নাই। আগে কন্টেনার কি জিনিস, প্লাগেবল কি জিনিস, এরপরে একটা কথা আসবে। আমি তো এখন আছি এখানে,
একটা ইনস্ট্যান্সে লগ ইন করার ব্যাপারে। তাহলে আমি 12 ইনস্ট্যান্সে লগ ইন করছি, তাই তো? আলাদা আলাদা জায়গায়। আচ্ছা, এখন এখানে আমি চাইলে এটা তো লগ ইন করতে পারবো না। এখানে একটু ঠিক এরকম সিলেক্ট স্টার ফ্রম $, সেশন SESSION শাসন যদি দেই, তাহলে আমাকে দেখাবে স্টারের জায়গায় ইউজার নেম দিয়ে দিই, আমার সুবিধার্থে। এত জিনিস থেকে সার্চ করা হচ্ছে। এই যে এই লগ ইন করা আছে। আচ্ছা, বাকিগুলো এই যে ইউজার যারা ব্যাকগ্রাউন্ড প্রসেস আছে এরাও লগ ইন করে, এই কারণে নাম দেখায় না আর কি, নাল নাল হয়ে রয়েছে না এখানে, নাল নাল আছে। আর এই জায়গায় দেখেন এই যে খালি দেখাচ্ছে। বহু কয়টা দেখাচ্ছে? 32টা। 29টা রেকর্ড আছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে 4টা। বাকিগুলো ব্যাকগ্রাউন্ড প্রসেস। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই ব্যাকগ্রাউন্ড প্রসেস কি ওদের নিজস্ব ইগুলো দেখায় না? লগ ইন করে, হ্যাঁ, নাম নাই, নাম দেখে না। তাদের কপিরাইট না করতে পারে বা কেউ না, এদের এরকম বানায় রাখছে। আচ্ছা, কারণ আমরা যেটা বলতেছিলাম, একটা মেশিনে একাধিক ডাটাবেস থাকতে পারে, যে D1 একটা ডাটাবেস, D2 একটা ডাটাবেস। আমাদের এখানে তাই হয়েছে। ডিফারেন্ট ভার্সনও হতে পারে, সেম ভার্সনও হতে পারে। এখন D1 ডাটাবেজের জন্য ইনস্ট্যান্স 1, D2 ডাটাবেজের জন্য ইনস্ট্যান্স 2। এটা হলো নন ক্লাস্টার সিস্টেমে। কিন্তু যদি ক্লাস্টার ডাটাবেজ হয়, ওখানে দেখা যাচ্ছে ডাটাবেজ একটাই D, কিন্তু এর জন্য সেভারাল মেশিনে আলাদা আলাদা ইনস্ট্যান্স। যেমন এই নোড 1 এ ইনস্ট্যান্স 1, নোড 2 তে ইনস্ট্যান্স 2, নোড 3 তে ইনস্ট্যান্স 3, আলাদা আলাদা করে আছে। এরকম আরো বাড়তে পারে। এই সিস্টেমের সমস্যা হচ্ছে কি, নন ক্লাস্টার সিস্টেমে এই সার্ভারটা ডাউন হয়ে গেলে D1 D2 ডাটাবেস পাওয়া যাবে না, অ্যাক্সেস করা যাবে না। কিন্তু এখানে কোনো একটা সার্ভার নোড বা দুইটা নোড ডাউন হলেও সমস্যা নাই, ডাটাবেজ আপ আছে, যে কোনো একটা দিয়ে ঢোকা যায়। এই ক্লাস্টার সিস্টেমের সুবিধা। এই জন্য বড় বড় এনভায়রনমেন্টে ক্লাস্টার হয়। যে পাসপোর্ট অফিসে ওদের এরকম 2 নোডের ক্লাস্টার আছে 11G, আমরা করে দিয়ে আসছিলাম। এরপর নতুন প্রবলেম হয়েছে। এখন ওই যেই সিনারিটা আমরা দেখলাম, এটা ক্লাস্টার যেমন সিস্টেমটা এখানে কি যে প্রত্যেকটা যে ইনস্ট্যান্স 1 ইনস্ট্যান্স 2 শুধু সফটওয়্যারটাই সেটআপ দেওয়া থাকে, ডাটাবেসটা থাকে না। ডাটাবেস থাকে যে শেয়ার্ড স্টোরেজে। ডাটাবেস থেকে শেয়ার স্টোরেজে, আর প্রত্যেকটা সার্ভারে তো শুধু সফটওয়্যারটা সেটআপ দেওয়া থাকে। সফটওয়্যার সাইডে ইনস্ট্যান্স আপ হয় তার র্যামে। এই জন্য এখানকার র্যাম ইম্পর্টেন্ট। এখানে র্যাম কত জিবি হবে, প্রত্যেকটার কত জিবি র্যাম হবে। যেমন আমি একটা সার্ভার দেখলাম যে ওখানে 128 জিবি র্যাম আছে। এরকম প্রত্যেকটা 128 জিবি র্যাম হলে বা 256 জিবি র্যাম হলে ভালো। এবং এই সার্ভারগুলো ভালো মানের হওয়ার দরকার কেন, র্যাম আর প্রসেস করা যায়। যেহেতু প্রসেস করে আমাদের যে রিকোয়েস্ট যেটা দিচ্ছি সেটা প্রসেস করে না। আর ডাটাবেস যতগুলোই থাকুক সবগুলো থাকবে শেয়ার স্টোরেজে। এই সিস্টেমে আলাদা ডাটাবেস দিতে পারে, তখন আলাদা করে হবে। একটা ক্লাস্টারে এটা সিনারি, একটা ক্লাস্টারের আন্ডারে এটা। না, আমি যদি মাল্টিপল ডাটাবেস যদি থাকে তাহলে শেয়ার স্টোরেজে থাকবে। আমরা এটা দেখলাম যে কানেকশন, কমিউনিকেশন বিটুইন ইউজার প্রসেস অ্যান্ড ইনস্ট্যান্স। এই যে একটা ইউজার লগ ইন করছে না, এখানে ধরি এই যে এই লোকটা, এই যে এইটা সে কানেকশন করছে কার সাথে, ইনস্ট্যান্সের সাথে। তাই বলতেছে না, কমিউনিকেশন বিটুইন এ ইউজার প্রসেস অ্যান্ড ইনস্ট্যান্স। আর সেশন কি, স্পেসিফিক কানেকশন অফ এ ইউজার টু অ্যান ইনস্ট্যান্স থ্রু এ ইউজার প্রসেস। ওই যে আমরা ভিডিওর সেশন থেকে অ্যাড ইনফরমেশন পাইছি। কারণ কানেকশন ছুটে গেলে সেশনও ছুটে যাবে। কি করা হয়েছে, করা হয়েছে এগুলো, বুঝছি কিনা এনেছে বাসায়? এগুলো? হ্যাঁ, হ্যাঁ, দেখছি কিছু। আচ্ছা, এখন এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি। এই ইউজার প্রসেস বলতেছে না, ইউজার অ্যাপ্লিকেশনটা ইউজার প্রসেস বলবো। আর সার্ভার প্রসেস তৈরি হয়েছে, এটা হ্যাঁ সার্ভিস তৈরি হয়েছে, এখানে দেখা যাবে না। তবে যে আপনার ভিডিওর প্রসেস একটা প্যারামে আছে, যে মানে কয়টা প্রসেস এই মুহূর্তে আপ আছে, এগুলো ঠিকই জানা যাবে মোট কয়টা প্রসেস।
ব্যাক এন্ডে আছে, ডাইনামিক ভিউ আছে। আচ্ছা, ইনস্ট্যান্সের মধ্যে বলতেছিলাম না স্টোরেজ, যে মেমোরি স্ট্রাকচার, এসডিএ বা সিস্টেম গ্লোবাল এরিয়া, এগুলো আমরা বলতেছিলাম যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, বিভিন্ন ভাগ আছে। এর মধ্যে একটা হলো শেয়ার পুল, লার্জ পুল, ডাটাবেস, বাফার ক্যাশে। আসলে এই বাফার ক্যাশেতেই ডাটা যায়। যেমন ধরেন আমি একটা কোয়েরি করি, কি সে লগ ইন করে আছে, এলিমেন্ট যে বাদ দিয়ে দিই, ছোট একটা জায়গায় যায়। স্কোর স্কোর কি আছে? আছে, কিছু তো থাকবেই। স্কোর ডিপো স্কোর টাইগার। টাইগার। পাসওয়ার্ড তো রেকর্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম ডিপিটি, এটা একটা টেবিল। এই যে ডাটা দিলাম না, সে বললো ডাটা কই ছিল, ওই যে হিসেব Data ফেলে? ডাটা ডাটা ফেলেছিল। আচ্ছা, এটা এলে এই সিনারিওতে এখানে দেখা যাবে না, এটা এইখানে চলে আসছে। হ্যাঁ, এটা ডাটা এই বাফারে চলে আসছে। ছিল হইলো এই ছবিতে, এখানকার ছবিতে, এখানে এখানে কোনো একটা ফাইলে এখানে রাখে কেন? কারণ এটা তো পার্মানেন্ট জিনিস, তাই না? এটা সেভ না হলে রিট্রিভ করা যাবে না। আর র্যাম তো কি পার্মানেন্ট? র্যামের ডাটা না, শাটডাউন হলে শেষ। শাটডাউন হলে শেষ। র্যাম যেন বলে ভলাটাইল। আচ্ছা, এই যে আমি একটা কমান্ড দিলাম এই জায়গায়, দেখেন সিলেক্ট স্টার ফ্রম ডিপিটি, এটা কি এসকিউএল? SQL এসকিউএল স্টেটমেন্ট কোথায় দিছি? ইউজার প্রসেসে। তারপরে এটা কই গেছে? ইউজার প্রসেসে। এটাতে আসি, ছবিতে আসি, এই যে সিনারিওতে এখানে আমি দিছি না, দেওয়ার পরে সে এটা সার্ভার প্রসেসের পিজিএ চলে গেছে। পিজিএতে ওই রেজিস্টার জমা হয়েছে এই এসকিউএল স্টেটমেন্টটা। তারপর এটা এসে আপনার এইখানে এসে পড়ছে শেয়ার্ড পুলে। শেয়ার্ড পুলে যে আপনার ইউজার গ্লোবাল এরিয়া বা এই যে একটা জায়গা আছে শেয়ার্ড লাইব্রেরি, ভাগ আছে আবার, এটা না সামনে আসতেছে, ওইখানে এসে ওই স্টেটমেন্টটা জমা পড়ছে। আর আগে পার্সড হয়েছে, চেক করছে আগে থেকে স্টেটমেন্ট আছে কিনা। আচ্ছা, তারপরে চেক করছে ওই ডাটাটা করসপন্ডিং ব্লকে ডাটা থাকে, এই ব্লকটা এখানে আছে কিনা, না থাকলে আপ করছে। আমরা তো ইনস্ট্যান্স আজকেই আপ করছি, এরপরে আর কোনো এসকিউএল স্টেটমেন্ট দিই নেই। সো এটা আমরা এখন বলতে পারি যে এই মুহূর্তে এটা ওই ক্যাশে হয়েছে, এই ডাটাটা ক্যাশে হয়েছে বাফারে। স্টেটমেন্ট এবং তার করসপন্ডিং কিছু জিনিস, হ্যাশ ভ্যালু ইত্যাদি, এক্সিকিউশন পাথ, এগুলো কোথায়? এই শেয়ার করে জমা করছে। ঠিক আছে? এখন অন্য একটা ইউজার যদি সেম ডাটা দেখতে চায়, তাহলে তার কি আর নতুন করে স্টেটমেন্টটা পার্স করা দরকার নেই, নতুন করে ডাটা ওই হার্ড ডিস্কে নেওয়ার দরকার নেই। বুঝছেন? মানে এটা হলো, যেমন ধরেন একটু পাওয়ার ইউজারে যাই। হ্যাঁ, এই অন করা আছে কিনা, অন এসএইচ আছে, সিলেক্ট স্টার ফ্রম সেলস। এই দেখেন সময় লাগতেছে না? পরবর্তীতে আর সময় লাগবে না, এরকম বলতেছেন? কন্ট্রোল সি দেন। হবে কন্ডিশন দিলে তো বাইরে হয়ে যেতে পারে। বাইরে হয়ে গেছে নাকি? বাইরে হয়ে গেছে। না, কন্ট্রোল সি দিলে তো থেমে যায়। না, এটা হলো কমান্ড প্রম্পটে দিবেন। আপনি তো এসকিউএল ক্লাস শেষে এটা বুঝে দিবেন। কমান্ড প্রম্পটে গেলে তখন আপনি
আচ্ছা এই যে ওরাকল সিট যে ওয়ারে যে এখানে সার্চ দিছিলাম না মাসে এটা হচ্ছে ডিফল্ট। তার মানে কি ওই যে এটাতে ঢুকবেন, আপনি যদি চান যে না অন্য একটা কিছু হবে তাহলে এখানে লিখে দিলেন ওইটাই হবে। আর পরে যেটা ইনস্টল করবেন এটাকে ওভাররাইট করে ফেলে, একই যদি মেশিনে হয়। আচ্ছা এখন যদি অন্য জায়গা থেকে আমরা যদি সেম দেই তাহলে সময় কম লাগবে, কারণ ওটা তো র্যামে আছে। আচ্ছা এইভাবে বিভিন্ন পুল আছে, জাভা পুলে জাভার ডাটা থাকবে, লার্জ পুলে কিছু নতুন সেশন তৈরি হবে, আর নর্মাল ব্যাকআপ ইউজ হবে তখন এটাকে ইউজ করবে। ওরাকল স্ট্রিম ইউজ করলে স্ট্রিম পুল ইউজ হয়। ফিক্স এসডি হলো ওই যে ইনস্ট্যান্স আপ হলেই এটা থাকে। আচ্ছা ইনস্ট্যান্স যেমন আমরা এখান থেকে উইন্ডোজ থেকে দেখালাম না এই জিনিসটা, আচ্ছা এখন এটা 11 দিয়ে ডাউন করে দিই যেহেতু র্যাম বাঁচবে। ডিস্টেন্স আছে। আচ্ছা আচ্ছা এখন এখানে এসে ধরেন শাটডাউন যদি দিই SHUT শাটডাউন ইমিডিয়েট, এটা দিলে কি হবে? ডাউন হয়ে যাবে, মানে হ্যাঁ ডাউন হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে। কোনো প্রসেস চলতে থাকলে স্টপ না বন্ধ হয়। ইমিডিয়েট দিছি তো, হ্যাঁ, সব ক্লিক করে দিবে, সব এটা দিলে ক্লিক করে দিই। না আমি যদি কোনো করি ওই ট্রানজ্যাকশন ট্রানজিশন করি ওই ইনসার্ট দিই সবটা শাটডাউন ইমিডিয়েট ট্রানজেকশন কি হবে, সব সব কিছু সব সব চেক পয়েন্ট রেখে দিবে। উল্লেখ করে দিবে, শাটডাউন ইমিডিয়েট দিলে রোলব্যাক করা হয়। কমিটেড ডাটাগুলো সেভ করবে, হ্যাঁ। কিন্তু ইমিডিয়েট দিলে যেগুলো যে ট্রানজেকশন পিরিয়ড আছে এগুলোকে ডিসকানেক্ট করে বের করে দেবে। আর শাটডাউন নর্মাল দিলে ওয়েট করবে। আর শাটডাউন ইমিডিয়েট দিলে কি হবে? ইনস্ট্যান্স ডাউন হয়ে যাবে। দিয়ে দিলাম, শাটডাউন ইমিডিয়েট দিয়ে দিছি তো। আচ্ছা তাইলে এই যে এই জায়গার যে ব্যাপারটা আছে না, এখানে কিন্তু আপনার রানিংয়ে দেখবেন উইন্ডোজ সিস্টেমে, কিন্তু ইন্টারনালি সার্ভিসটা ডাউন। আমরা তখন নর্মাল ইউজার দিয়ে কানেকশন নিতে পারবো না। বুঝি নাই কথা, উইন্ডোজের ক্ষেত্রে যা আছে রানিংয়ে দেখাবে, রানিং দেখা। বুঝছেন? উইন্ডোজে রানিংয়ে দেখাবে কিন্তু ইনস্ট্যান্স ডাউন আছে, শাটডাউন ইমিডিয়েট দেওয়ার পরে এখানে রানিং দেখাবে, কারণ এখানে দুইটা জিনিসের সংমিশ্রণ আছে। ওই যে ওএসপি রিলিজের মাধ্যমে যে পরে আমরা স্টার্ট করব আচ্ছা সেই জন্য আচ্ছা রানি। আচ্ছা, তা আমরা যখন আরেকটা ইমিডিয়েট হচ্ছে তো আমরা আরেকটা সেশন নেওয়ার চেষ্টা করি ওই যে এসকিউএল দিয়েই, এগুলি এসকিউএল ক্লাস একটু পাওয়ারফুল তো, আরেকটা সেশন নেওয়ার চেষ্টা করি এসকিউএল ক্লাসে HR/HR কি দিছে দেখেন, নট অ্যাভেলেবল। ওরাকল নট অ্যাভেলেবল। আচ্ছা অ্যাভেলেবল নাই, শেয়ার্ড মেমোরি রিলিম ডাজন্ট এক্সিস্ট। দেখবেন কোনো কারণে কোথাও লোক যদি এরকম পান তাহলে কি বুঝতে হবে? অনেক সময় তো লোকজন আমাদের কাছে আসে বা বিভিন্ন সাপোর্ট দিই, এরকম কিছু বললে কি বুঝতে পারবো আমরা? মানে ইনস্ট্যান্স নাই, তাহলে সে তার সাথে ঢুকবে কীভাবে? এই জায়গায় কি হয়েছে দেখি, অলরেডি শাটডাউন হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা কানেকশন নিতে পারবো না। এখন আমার যেটা করা দরকার সেটা হচ্ছে ওই যে লগ ইন করতে হবে, এটা তো অলরেডি আছেই, সিএসডি বিষয়ে লগ ইন করে আপ করতে হবে। আমরা অলরেডি লগ ইন করা আছে, সেটআপ আবার যদি বলতেও পারিস অসুবিধা নাই। এখন দেন কি বলছে দেখেন তো, কতটা লেখা এই এখানে কি লিখছে, ইনস্ট্যান্স নাই, এটা এর সাথে লগ ইন করছে আইডল ইনস্ট্যান্স হিসেবে। এখন আমরা যদি বলি স্টার্ট আপ, এই বিভিন্ন ধাপ আছে, আপাতত স্টার্ট আপ দিয়ে দিচ্ছি, ধাপটা পরে কোনো ক্লাসে আসবে। আচ্ছা তাহলে এই স্টার্ট আপ হয়ে গেলে দেখবেন কি হয়। আমি আসলে এখানে আসি, দেখেন একটা ফিক্স এসডিএ কথা একটা বলছে, ইনস্ট্যান্স আপ হইলে এরকম একটা জায়গা সে দখল করে নেয়, অনেক কিছুই করে, এর মধ্যে একটা ফিক্স এসডিএ দখল করে ফেলে। আচ্ছা আমাদের দেখেন ওটা আপ এইখানে কোনো চেঞ্জ আসে নাই কিন্তু, এখানে যদি শাটডাউন থাকে তাহলে কি সিজ দিয়ে আমি ওই যে সিজ দিয়ে ঢুকতে পারতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও পারতাম না না না, এখানে এখানে থাকলে হয় না, উইন্ডোজ তাহলে সিস্টেমে হয় না, ওএসপি রিলিজ নিয়ে ঢুকছে উইন্ডোজ সেখানে। সিস্টেমে হয় না, লিনাক্সে হয়, লিনাক্সে এগুলোই নাই। লিনাক্সে কমপক্ষে এই সার্ভিসটা আপ থাকতে হয়, নাহলে ওই ঢুকা যায় না। আচ্ছা এই দেখেন এই যে ফিক্সড সাইজ বলছে না, এটা ফিক্সড সাইজ দিয়ে ভেরিয়েবল সাইজ বিভিন্ন রকম আছে, আপ হইতেছে,
আপ হয়েও যেতে পারে। আমরা এদিকে এদিকে গিয়ে দেখি, এখন এই আবার ট্রাই করি, ওই যে আরেকটা ছিল না, আবার ট্রাই করে দেখি কি হয়। এখনো আপ হয় নাই পুরোপুরি, তাই না? দুই তিনবারের বাইরে হয়ে গেছে। আচ্ছা, আগে নোলক দিয়ে নি। এর মানে কি? আর বাইরে যাবে না। স্পেস নাই, ঝামেলার জিনিস। আচ্ছা, আর একটু ওয়েট করি, সময় নিচ্ছি তাহলে। সেটা হোক। তাহলে এরকম বিভিন্ন পুল আছে, হ্যাঁ? এক এক জায়গায় এক এক, যেমন রেডিওলগ বাফার আছে, এক এক জায়গায় এক রকম ডাটা থাকে। এগুলোর কাজটা একবার করবেন, কোনগুলা? ওই যে কোয়ান্টাম কি কাজ এগুলো ডিটেলস আছে সামনে, সামনে আছে। এই ফিক্সড এসজি এটা মনে হয় Main হলো, ফিক্সড এরিয়া নাম করতে হ্যাঁ, যেটা ওই তার নিজস্ব ডাটা বাটা নিয়ে রাখে। ইটির ডাটা বাফার ক্যাশেতে ডেটা এবং এসকিউএল পিএলএসকিউএল থাকে। যেমন আমরা ওই যে ফিক্সড এজি এর মধ্যে কি থাকে স্যার? ফিক্স এক্সজি তার নিজস্ব, অন্যদের ইউজ করতে দেয় না। তার বিভিন্ন রকম যে $3 সেশন বিভিন্ন রকম আছে না, তার নিজের ম্যানেজ করার জন্য। আচ্ছা, এখানে থাকে হলো এসকিউএল পিএলএসকিউএল এর যে ডাটাটা, মানে বাফার, সিলেক্ট কমান্ড আউটপুটটা। আর এটা হলো গিয়ে ওই আপনার এসকিউএল স্টেটমেন্ট, তারপরে এই আপনার আস্কি ভ্যালু, তারপরে এটা ইউজার ইনফরমেশন, এগুলো সব আপ হয়। যেগুলো আমি Metadata। ভ্যালিড লার্জ পুল মূলত আপনার ওই যে মাল্টি সেশন ইউজ করলে, তারপর শেয়ার্ড, যখন আমরা মুডে কানেকশন নেব, ইউজে চলে যাবে এখানে। এছাড়া আরমেন ব্যাকআপ ইউজ করলে আরমেনের সেশনগুলো এখানে নেয়। এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, এই যে শেয়ার্ড পুলের দুটা লাইব্রেরি ক্যাশে, ডাটা ডিকশনারি ক্যাশে, দুটো ভাগ আছে। আর পিজি হচ্ছে প্রোগ্রাম গ্লোবাল, এই যে আমরা যখন ওই কানেকশন নেই না, তার জন্য আলাদা করে যে সার্ভার প্রসেস তৈরি হয়, তার ডাটা থাকার জন্য মেমোরিতে। কি অবস্থা! এই যে ডাটাবেজ মাউন্ট হলো, তারপর ওপেন হবে, বেশ সময় লাগতেছে। র্যাম কি বেশি খাইছে? এরকম বিভিন্ন আছে, আমরা এগুলো পড়বেন, হ্যাঁ? রেডুলাক বাফার, লার্জ পুল, প্রত্যেকটা আছে এখানে লেখা আছে, হ্যাঁ? যেমন লার্জ পুল হচ্ছে অপশনাল। আর রেডুলাক বাফারে কি হয়, যে ডিএমএল হইলে যে চেঞ্জগুলো হয় না, ব্লক বাফারে যায়। বাফারে হলো কি, ক্যাশে ব্লক ডাটা রিট্রিভ ফ্রম দ্য ডাটাবেস। শেয়ার্ড পুল ক্যাশে ভেরিয়াস কনস্ট্রাক্ট দ্যাট ক্যান শেয়ার্ড অ্যামাং ইউজার। জাভা পুল ইউজ ফর সেশন স্পেসিফিক জাভা কোড। স্ট্রিম পুল ইউজ টু ওরাকল স্ট্রিম, যদি আগে ইউজ করেন। Required to capture and apply multiple streaming technology না, streaming ভাগ একাধিক এটা ডাটাবেস থাকলে তাহলে স্ট্রিম পেয়ে যায়। Then fix as an internal housekeeping area containing general information about the state of database instance and information communicated between the processes. আবার এগুলোর জন্য যেমন মেমোরি ম্যাক্স টার্গেট প্যারামিটার আছে, এসজিএ টার্গেট আছে, মেমোরি টার্গেট আছে। মেমোরি টার্গেট, মেমোরি ম্যাক্স টার্গেট এগুলি 11G থেকে আসে। এর আগে এই প্যারামিটার ছিল না, মানে টোটাল মেমোরিতে কতটুকু র্যাম নেবে এইসব নিয়ে হয়। টোটাল এসজি তে দেখেন এই যে প্যারামিটারটা যেটা আছে, এই আপ হয়ে গেছে। তো এখন কিন্তু কানেকশন পাবো আমরা, এই জায়গায় পাচ্ছিলাম না, এখন পাবো। এই যে মেমোরি ম্যাক্স টার্গেট এই দেখেন এই যে মেমোরি টার্গেট, এটা ভ্যালু আছে না 712 772 মেগাবাইট।
মেমোরি ম্যাক্স টার্গেট এটাই আছে, তার মানে আপনার টোটাল মেমোরি এই ওরাকল 772 মেগাবাইট ইউজ করতে পারবে এসজিপিজি মিলায়া। আচ্ছা, এই জন্য তো 1 জিবি বেড়ে যায়। এই ব্যাপারটা যখন শেয়ার পুল বলতেছে, শেয়ার পুল যখন আরো ভাগ করছে, হ্যাঁ এই লাইব্রেরি ক্যাশে শেয়ার পুলের ভাগ করছে, যে শেয়ার্ড এসকিউএল এরিয়া, লাইব্রেরি ক্যাশে, ডাটা ডিকশনারি ক্যাশে, আরো কিছু ক্যাশে আছে। কি করে এখানে মূলত থাকে লাইব্রেরি ক্যাশে, ডাটা ডিকশনারি ক্যাশে, বিভিন্ন জিনিস আছে। আর ডিটেলস এখন যাচ্ছি না, ডিটেলস এখন বোরিং লাগবে, আপনারা করবেন। হ্যাঁ, বাফারে মূলত থাকে ওই যে আপনার ডাটাবেজের ডাটা, ঠিক আছে, হোলস ডাটা ব্লকস রিড ফ্রম দ্য ডাটা ফাইল। যেমন আমরা এখন যদি মানে এখানে আবার যদি কোয়েরি করি, সিলেক্ট স্টার ফ্রম ইএমপি, এমপ্লয়িজ কোথায় কানেকশন এইচআর এ নিছি? এছাড়া আছে তো এমপ্লয়িজ তাহলে এইচআর হলে এমপ্লয়িজ, EMPLOYWES বড় করে দিই। আচ্ছা, তাহলে এই ডাটাগুলো আসলো না, এই ডাটাটা এই আপনার কোথায় চলে আসে? ক্যাশে। এই বাফার ক্যাশে চলে আসে। এই নামে বাফার বিভিন্ন ধরনের আছে, কিপ পুল, রিসাইকেল পুল, এনকে বাফার, এগুলো ডিটেলস এখন বলবো না, আমি বললে বেশি বোরিং হয়ে যাবে, পরে আস্তে আস্তে বলবো, বা আপনারা করে নিন। রেডিওলগ ব্যাপারে চেঞ্জ ডাটা থাকে, হ্যাঁ, ডিএমএল, ডিডিএল, হ্যাঁ রাইট, এইসব ডাটা থাকে। লার্জ পুলে স্যাশন স্পেসিফিক থাকে। আচ্ছা, এইভাবে ওই আপনার লার্জ পুল, স্ট্রিম পুল, জাভা পুল, যেখানে জাভার কোড থাকে, ডাটা থাকে। আচ্ছা, স্ট্রিম পুল কিউ মেসেজ রাখে, ওরাকল স্ট্রিম প্রসেসের জন্য ডাটা রাখে। পিজিএ কি বলছিলাম, প্রোগ্রাম গ্লোবাল এরিয়া, যেটা হলো স্পেসিফিক টু প্রসেস, সার্ভার প্রসেস হতে পারে, ব্যাকগ্রাউন্ড প্রসেস হতে পারে। যেমন এই যে একটা সার্ভার প্রসেস কানেকশন নিছে সেশন ইনস্ট্যান্সের সাথে, তার পিজিএতে স্টেক স্পেস আছে, ইউজার গ্লোবাল এরিয়া আছে। ইউজার গ্লোবাল এরিয়া আবার বিভিন্ন ভাগ আছে আর কি, কার্সার স্টেট, ইউজার সেশন ডাটা, শর্ট এরিয়া, হ্যাশ এরিয়া, বিটম্যাপ এরিয়া, এগুলো তার দরকার পড়ে। টোটালটা অ্যাকচুয়ালি ওয়ার্ক এরিয়া। TMC new feature in memory store. So, instance query response, faster queries on very large table on any column. হ্যাঁ, এটা use for scan, join and aggregate, ইন্ডেক্স ছাড়াই করতে পারে, অ্যানালিটিক্সের জন্য ভালো। কলাম কম, রো বেশি, এরকম সিনারিওতে। এটার ফিচার কি, ডিএমএল ফাস্টার হবে, এবং অ্যানালিটিক্যাল ইন্ডেক্স লাগবে না, অ্যাপ্লিকেশন ট্রান্সপারেন্সি আছে এটাতে, হ্যাঁ, এবং এটা সেট আপও ইজি, আলাদা করে স্টোর জায়গা রেখে দিচ্ছে, সোজা কথা ইন মেমোরির জন্য আলাদা করে জায়গা রেখেছে, বাফার ক্যাশের মধ্যেই থাকে। আচ্ছা, এখানে যে এই যে দেখতেছি যে কলামের মতো আছে, হ্যাঁ। যদি টেবিল আপনার ইনস্ট্যান্সের মধ্যে যে রাখে, ওখানে কি টেবিল স্পেসের মতো এরকম ক্রিয়েট হয়, সেগমেন্ট এক্সটেন্ডের মতো রাখা হয়? টেবিল স্পেস হলো টেক্সটের ক্ষেত্রে লজিক্যাল জিনিস হলেও, কিন্তু এটা ফাইলের ভিতরে গিয়ে যায় টেবিল স্পেস কনসেপ্টটা। আর ইন মেমোরিটা তো মেমোরিতে টেবিল স্পেস কনসেপ্ট না। এই যে ফিচারটা কিন্তু ওই ফিচার এখানে এই যে আপনি লাল টেবিল হয়ে স্পেস আছে, বলছে, ওই যে ওইখানে যে রোটা, হ্যাঁ, এটা তো স্পেসিফিক কিছু ডাটা না দেখাচ্ছে না, বাফার ক্যাশের ভিতরেই আছে। লাল হয়ে আছে, দেখা যাচ্ছে 3টা কলামের ডাটা, 3টা কলাম না এখানে, হ্যাঁ হ্যাঁ ডাটা তো টেবিলই। এই ডাটাটা যখন ইয়েতে যায়, ডাটা ফাইলে গিয়ে থাকে, যখন আমরা এটাকে ব্লকে গিয়ে থাকে, আর ব্লকটা যখন র্যামে আসে এটাকে বলি বাফার।
সুবিধাটা কি, কোয়েরি ফাস্টার হয়, হ্যাঁ, অনেক ফাস্ট হয়ে যায়, এবং এটা কমপ্রেস কলামনার ফরম্যাটে থাকে, বুঝছেন? তো কলাম ফরম্যাটে কি কলামের নামগুলো রাখে? ডাটাও রাখে, কলামের নাম তো মেটা ডেটা। না, কলামের নাম তো রাখবেই। এই জন্য ইন্ডেক্স প্রয়োজন পড়ে না। ইন্ডেক্সের প্রয়োজন তো মাল্টি রেকর্ড হলে না, ইন্ডেক্সের প্রয়োজন পড়ে। বলছে 100 টাইম ফাস্ট। বাফার কেসে যে নর্মাল মেকানিজম আছে 100 টাইম ফাস্ট। 12C 11 12C, 12C যে 12C নিউ ফিচার, এটা যদি ফরম্যাট ইয়েই নেই, মানে এই সিস্টেম না নেই, ওখানে ওই কলামনার ফরম্যাট আছে ডাটা পেজে সেভ করার জন্য, কিন্তু এটা র্যাম ইন মেমোরি নিয়ে আসছে। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার হয়নি আমার। সহজ কথা, তোমার ডাটাটা যে কলামনার ফরম্যাটে ডাটা নিয়ে আই না, তুমি যখন রিট্রিভ করলা ডাটা আই না বাফার ক্যাশের ভিতরেই সে কমপ্রেস করে রাখে, এই জন্য ফাস্ট হয়, ইন্ডেক্সও ইউজ করার প্রয়োজন পড়ে না। ইন্ডেক্সিং ছাড়াই ফাস্ট হয়, সাধারণত ইন্ডেক্স হলে ফাস্ট হয়। আমরা যেটা করি একটা টেবিলের ডাটা ইন্ডেক্স করে দিই, ইন্ডেক্স করার প্রয়োজন হয় কেন? ফাস্টার করে ধরেন ফাস্টার করার পরে ধরেন 1000 রেকর্ড আছে, এর মধ্যে আপনি চান 4টা রেকর্ড দেখতে। ইন্ডেক্সিং করলে তো সে সুবিধা যে সে কোথায় কি আছে ডিরেক্ট হিট করে। ইন্ডেক্সের কাজ হচ্ছে ডিরেক্ট হিট করা, আর ইন্ডেক্স ছাড়া হলে তার পুরো 1000 রেকর্ড ফেস করে এটা যেটা ট্রু হয় সেটা দেখায় দিত। এটা তো আর ইন্ডেক্স করে কি একদম এক্সাক্টটাই তুলে নিয়ে যায়, আর এখানে ইন্ডেক্সেরও প্রয়োজন নেই, এবং কমপ্রেস করে রাখেন, কমপ্রেস ফরম্যাট ইউজ করে যেন আর পাঁচটা হয়ে যাচ্ছে। এইভাবে ডিএমএলও ফাস্টার হয়। অ্যানালিটিক্স তো অ্যাকচুয়ালি ইউজ হয় ওই আপনার রিসার্চ বা ইয়ের জন্য। অ্যানালিটিক্যাল ইন্ডেক্স ক্যান ইনিমিলেট লাগবে না যদি এই ফিচারের কারণে আর কি। আচ্ছা, এটা যেন ইন মেমোরি অপশন এনেবল করতে হয়, হ্যাঁ, এবং খুব কঠিন না, বলো না, বাই ডিফল্ট এটা হয়ে থাকে না, এটা সেট আপ করতে হয়, তাই তো? ঠিক আছে, এই একটা ফিচার গেল। এটা কি সেট আপ করতে আছে? হ্যাঁ, এটা সেট আপ করতে হয়। আমরা করছি। এটার জন্য নতুন পুল আসছে, হ্যাঁ, এজিএতে ইন মেমোরি কলাম স্টোর, এবং এটা যে সেগমেন্ট আছে পপুলেটেড ইনটু ইন মেমোরি কলাম স্টোর আর কনভার্টেড ইনটু কলামনার ফরম্যাট। আচ্ছা, ইন মেমোরি সেগমেন্ট নতুন আছে আর ট্রান্সপারেন্টলি কনসিস্টেন্ট উইথ দ্য বাফার ক্যাশে। এর মধ্যে এরকম ইন মেমোরি কলাম স্টোর আলাদা করে পুল তৈরি হয়, হ্যাঁ, এবং ডুয়েল ফরম্যাটে ডাটা আছে, বুঝছেন? ডুয়েল ফরম্যাট দুই ধরনের ইয়েতেই, রো ফরম্যাট এক্সক্লুসিভ রাখা যায়, এটা ডুয়েল ফরম্যাট দুই জায়গায় ডাটা দেখা যাচ্ছে যে ইন মেমোরি কলাম স্টোর সেগমেন্ট ইন কলামনার ফরম্যাট, আর আপনার সেগমেন্ট ইন রো ফরম্যাট আগের মতো, ঠিক আছে? ডুয়েল ফরম্যাট মানে কি, টেবিল ইন ডুয়েল ফরম্যাট, দুই রকমের ফরম্যাটই আছে। সিলেক্টে এটা ইউজ করতেছে আর ডিএমএল এ এটা ইউজ করতেছে। এবং এটা এসজি এর ভিতরেই বাফারের ভিতরে জায়গা নেয়। আর একটা ফিচার আছে যে ফুল ডাটাবেসটা ইন মেমোরি ক্যাশিং করা যায়, মানে আপনার ডাটাবেসের সাইজ ধরেন 10 জিবি, আপনার র্যাম সাইজ 50 জিবি, পুরো ডাটা তোলা যাবে না। ডিবি ক্যাশের সাইজ, ডিবি ক্যাশের সাইজ কোনটা, যেটা আর কি বাফারের এর ভিতরে মানে আপনার ডিবি ক্যাশের সাইজ, এটাই আসলে বাফার সাইজ। আচ্ছা, ডিবি ক্যাশের সাইজ এটা 10 জিবি জন্য যে এলআরই কিছু অ্যালগরিদম আছে, আবার এখানে ইয়ে আছে লোডেড ইন বাফার ক্যাশে টেবিল সাইজ যদি আপনার বাফার ক্যাশের সাইজ আছে ছোট হয় আর কি। আর এদিকে ফুল ডাটা মেমরি ক্যাশিং কি বলতেছে, এন্টার ডাটাবেস লোডেড ইনটু দ্য বাফার ক্যাশে। আচ্ছা, এটা বলতেছে হিউজ পারফরমেন্স বেনিফিট কেন? ডিক্সিডি থেকে র্যাম অনেক ফাস্টার, ধরুন 1000 টাইম ফাস্টার। তো আমরা নর্মালি যেটা করি, ফার্স্ট টাইম কোয়েরি করি, এই কোয়েরি ডাটাটা বাফারে চলে আসে, ক্যাশে থাকে, ডিস্কেই থাকে। তারপরে
ওই ক্যাশে থেকে ক্যাশ আউট হবে না যতক্ষণ পর্যন্ত অন্য ধরনের অনেক ধরনের সিনারিও আছে এটা না হয়। তো এইভাবে তুলে আনা হয়, তারপরে কাজ হয়, কিন্তু এখানে টোটাল ডাটাবেসটাই সে আপ হয়ে যায়, ফুল ডাটাবেস ক্যাশ হয়ে যায়। অটোমেটিক ক্যাশ হয়ে যায়। এটা ফোর্স করা যায়, ফোর্স করা যায়, এই জন্য অ্যালারিও দরকার নাই। সিস্টেম মানে সব ডাটাবেজ আপ হয়ে গেছে। নর্মালি স্ক্যান করে তো বাফারে নিয়ে আসে না, এটাই বলতেছে অনলি যখন টেবিলটার ওই ছোট হয় সাইজ লেস দেন পার্সেন্টেজ অফ বাফার ক্যাশের সাইজ। আচ্ছা, আর যখন লার্জ টেবিল হয় ডাইরেক্ট পার্ট লিড করে, যেটা আপনার পিজিএতে করে মানে টোটালটা ক্যাশে করে না আর কি, যদি লার্জ টেবিল হয়। আর আমরা যদি ফুল ডাটাবেস ক্যাশিং ইউজ করি, implicit default and automatic mode in which an internal calculation determines if the database can be fully cached in the instance. আচ্ছা, no cached large blobs are not cached, লার্জ ব্লব যেটা আছে সেটা হবে না হয়তো বা। আর ইমেজ লার্জ অবজেক্ট নর্মালি ইমেজ হয়, এটা সাইজ অনেক বড় বড় হয়। তো এটা ফুল ডাটাবেস মেমরি ক্যাশের দুইটা মোড আছে, একটা হলো ফুল ডাটাবেস ক্যাশে যেটা ইমপ্লিসিটলি সে অটোমেটিকলি সে বাই ডিফল্ট এটা আছে, হ্যাঁ ক্যাশিং হয়ে যাবে, সে মেজার করে দেখবে আর কি ডাটাবেসের সাইজ আর ইনস্ট্যান্সের সাইজ অনুযায়ী মানে ক্যাশে নিয়ে আসতে পারবে কিনা। আর এটা হলো নো ক্যাশে লব, এটা ক্যাশে হবে না। আর এটা হলো ফোর্স ফুল ডাটাবেস ক্যাশিং। আচ্ছা, নাইদার ফুল ডাটাবেস ক্যাশিং নর ফোর্স ডাটাবেস ক্যাশিং ফোর্স or prefaced data into memory workload must accept the data first them to be cached. আচ্ছা, সে দেখা যায় এন্টায়ার ডাটা বেস এলিজিবল কিনা কমপ্লিটলি ক্যাশে হওয়ার জন্য। এটার ক্ষেত্রে এই কমান্ডটা লাগবে। আর যদি এটা দ্বারা আমি বলে দিচ্ছি যে ফুল ডাটাবেস ক্যাশে হয়ে যাওয়ার জন্য, আর যে আমি যখন রিভার্স কমান্ড দিয়ে এটাকে ই করে দেবেন। আচ্ছা, এটা ডিটেলস পারফরম্যান্স টিউনিং গাইডে পাওয়া যাবে। আচ্ছা, আমরা এখানে যেটা দেখছি আর্কিটেকচারে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে মেমোরি স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের টুল আছে। এর মধ্যে এই টুলটা মূলত ইউজ হয় ডাটা ক্যাশে হওয়ার জন্য, যেটা ডাটা ফাইল থেকে ডাটা আসে মেইনলি, এবং এটা সাইজে সবচেয়ে বড় হয় অন্যান্য সাইজের তুলনায়। যখন দুটো প্যারামিটার ছিল না, মেমোরি টার্গেট এবং ম্যাক্স, হ্যাঁ ওইখানে তো আমরা বলে দিই বাকিগুলোর ভ্যালু 0 থাকে বাই ডিফল্ট, তার প্রয়োজন অনুযায়ী সে নিয়ে নেয়। মানে ওই যে প্যারামিটার আছে মেমোরি ম্যাক্স টার্গেট, হ্যাঁ, তো এটা বলে দিলে ম্যাক্সিমাম কত হবে, কিন্তু এইগুলোর প্রত্যেকটার সাইজ কত হবে এটা আমরা বলে দিব। এইটা ডেটাবেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট বড় হবে, এটা বড় হওয়ার প্রয়োজন হলে বড় হয়ে যাবে। জায়গা তো একটা ফিক্স বলে দিছি, সর্বোচ্চটা কত নিতে পারবে এটা বলে দিছি, এগুলো স্পেসিফিক বলে দিব না, যার যতটুকু দরকার অতটুকু হবে। হ্যাঁ, ধরেন এখন দরকার এই বাফারে ক্যাশের সাইজ আরো বড় হওয়া দরকার, এটার এত বড় না হলে চলবে, কারণ এটাকে ছোট করে এই জায়গাটুকু এটা দিয়ে দিবে। অটোমেটিক ম্যানেজমেন্ট, এটা তো মানে এই যে মেমোরি টার্গেট বলে ধর মানে এটা, এই জন্য বলা আছে 10G থেকে সেলফ টিউন সেলফ ম্যানেজ ডাটাবেস বলে, নিজেই তার প্রয়োজনে যা সেটা বড় ছোট করে নেয়। কিন্তু এই মুহূর্তে আপনার দরকার পড়লে আপনি ম্যানুয়ালি করে নিতে পারেন। একটা নতুন ফিচার আসে ইন মেমোরি কলাম স্টোর, আর সেটা আরেকটা হচ্ছে যে ফুল ডাটাবেজ ইন মেমোরি ক্যাশে, এটা আপনাকে করতে পারেন। এটা ক্ষতি আছে লাভ আছে এটাই। ক্ষতি হলে আপনি অত ডাটা আপনাকে ইনক্লুড করেন না, আপনার অল্প ট্রানজাকশন হয় কিছু টেবিল দিবে, সেক্ষেত্রে পুরো ডাটাবেজ আপনি বাফারে নিয়ে আসছে, এটা মেমোরির উপর করতেছে না, আপনার তো এনাফ মেমোরি থাকলেই আপনি আনতে পারবেন, নাহলে তো আর পারবেনই না। মানে আপনার যদি অল্প ইয়ে হয় আস্তে আস্তে ক্যাশে হয়েই যায়,
কেউ একটা কোয়েরি করলে ফার্স্ট টাইম কোয়েরি করলে তো ক্যাশে হয়ে যায়, ডাটা যে মেমোরি সাইজ বড় থাকলে ওটা তো ইউজ আউট হয় না। কিন্তু গোটাটা একবারে আসলে তো আমার স্লো হওয়ার সম্ভাবনা আছে। পুরোটা ইউজ না হলে তো করবেন না, কারণ আপনার 50% ডাটা ইউজ হয় না, তাহলে পুরোটা করে লাভ কি? 50% কারো 10% হয় না। তাহলে র্যাঙ্ককে বাফার বলে দিতে হবে। এছাড়া আবার আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ডিফল্ট সাইজ ছাড়াও আমরা আরো দুটো সাইজ ঠিক করে দিতে পারি। যে কিছু কিছু টেবিল আছে যে উঠে ভিতরেই যাবে, ধরেন খুব বেশি ইউজ হয় 10টা টেবিল, আমি কি আর আলাদা বাফার ঠিক করে দিলাম, আমি ওই টেবিলের প্রপার্টিতে বলে দিলাম এটা কেউ সিলেক্ট করলে ওখানে যাওয়া যাবে। সেফর ওই বাফারের সাইজ দিলাম 10 জিবি, আর আমার টোটাল টেবিলের সাইজ হলো 8 জিবি। তাইলে তো ওইখানে গেলে কখনোই এটা ইউজার পাবে না, অন্যরা নষ্ট করতে পারবে না। নষ্ট হয় কীভাবে? একটা হলো আমার যে বাফারের যে সাইজ, ডাটাবেস সাইজ হচ্ছে বড়, এখন আমি একটা কোয়েরি করছি, এমন একটা বড় টেবিল 2 জিবি টেবিল তুলছি, আবার টেবিল তুলছি, তাহলে এগুলো আগের ক্যাশেগুলোকে সে বাদ দিয়ে নতুন লাগবে না, তখন ইউজ আউট হয়ে যায়। তখন আবার যদি পুরনো টেবিল যেটা আর নাই ক্যাশেতে কেউ কোয়েরি করে আবার নতুন করে তুলতে হয়, কারণ একটা তো ডিফল্ট বাফার ক্যাশে আছে যেটা আমরা দেখতেছি। এছাড়া যদি আমরা হ্যাঁ যেটা যেটা সবাই ইউজ করে, কিন্তু আমি আলাদা করে বলে দিই যে এটা হলো যে একটা বানাইলাম আমি, এটা হলো যে আমার কিছু খুব জরুরি টেবিলের জন্য, আর একটা হচ্ছে যে কিছু টেবিল আছে যে ফুল টেবিল স্ক্যান হয় কিন্তু খুব কম ইউজ হয়, বড় অনেক, যেমন আপনার কাস্টমার টেবিল অনেক বড় বা এরকম সেলস টেবিল পুরোটা ইউজ হয় না। কারণ আমি করবো কি ওটাকে কোয়েরি করলে বড় টেবিল তো তার বলা আছে সে ওই বাফারটা ইউজ করবে, তাহলে ওইটার সাইজ যা আছে ওটাতে সে এফেক্ট করবে, আমার ডিফল্ট বাফার এফেক্ট করবে না, আর একটা হলো আরেকটা যে কিপ বাফার যেটা রাখছে সেটাও এফেক্ট করবে না। এখন যে প্রসেস আর্কিটেকচারের মধ্যে দেখেন ইউজার প্রসেস, ইউজার যে লগ ইন করে করতেছে কাজটা ইউজার প্রসেস। ডাটাবেস প্রসেসের মধ্যে আবার দুই ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে সার্ভার প্রসেস, যেটা ওই আপনার ইউজার লগ ইন করলে সার্ভার সাইডে তৈরি হয়, সার্ভারের এজেন্ট সে সার্ভার সাইডে। আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেসেস, অনেকগুলো প্রসেস আছে যেটার ইনস্ট্যান্স স্টার্ট হলেই প্রসেস তৈরি হয়। আর ইউজার প্রসেস আর সার্ভার প্রসেস এই দুইটা কিন্তু একটা ইউজার যখন লগ ইন করে তখন তৈরি হয়, ইউজার লগ আউট হয়ে গেলে এই দুটো প্রসেস কিল হয়ে যায়। সার্ভার প্রসেস ইনস্ট্যান্স যখন স্টার্ট হয় তখন এই সার্ভার প্রসেসগুলো তৈরি হয়, সার্ভার ডাউন হলে এগুলো কিল হয়ে যায়। আরও কিছু ডেমন প্রসেস বা অ্যাপ্লিকেশন প্রসেস আছে, যেমন নেটওয়ার্ক লিসেনারের জন্য প্রসেস থাকে। এছাড়াও যদি গ্রিড ইনফ্রাস্ট্রাকচার ইনস্টল করা হয় তাই আর সাথে আরও বেশ কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস ডেমন প্রসেস তৈরি হয়, এগুলো অ্যাপ্লিকেশন প্রসেস হয়। আচ্ছা, আবার আমরা বলতেছিলাম ডেটাবেজ যেমন দুই মোডে থাকে, ডেডিকেটেড আর শেয়ার্ড। তো শেয়ার্ড মোডে থাকলে তখন আপনার ডেডিকেটেড কানেকশনও নেওয়া যায়, তখন ডেডিকেটেড সার্ভার প্রসেস তৈরি করা যায়, আর শেয়ার্ড মোডে থাকলে তো শেয়ার্ড সার্ভার প্রসেস তৈরি হয়। অনলাইন অ্যাপ্লিকেশনগুলোর জন্য তখন এই শেয়ার্ড মোড করা হয়। আপনি অনেক ইউজার লগ ইন করবে, লগ ইন করে সবাই ধরেন লগ ইন করে থাকে 8 ঘন্টা, কাজ করে অল্প 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, তাহলে তার জন্য একটা সার্ভার প্রসেস তৈরি করে রাখলে রিসোর্স নষ্ট হবে না। ওই সিনারিওতে শেয়ার্ড মোডে নেওয়া হয়, তখন সে করে কি একটা ইউজার তৈরি হলে সাথে সাথে তার জন্য সার্ভার প্রসেস তৈরি হয় না, কিছু সার্ভার প্রসেস ইনস্ট্যান্সে তৈরি করা থাকে, আর আরও কিছু আরেকটা প্রসেস থাকে, ওই প্রসেসের তো সেই কানেকশন নেই, মানে শেয়ার্ড কাজ করে। যেমন হোটেলে যেমন হয় না, একটা ওয়েটার অনেকগুলোর জন্য সার্ভিস দেয়, ওরকম। আর ধরো প্রেসিডেন্ট গেছে, প্রেসিডেন্টের জন্য তার জন্য সার্বক্ষণিক একজন যারা রয়েছে, সে যা বলে সাথে সাথে কভার এক্সিকিউট করে, অন্যের জন্য কাজ করেন, তাহলে 24 মানে সে সবসময় সার্ভিস দিতে পারতেছে। আর শেয়ার্ড মোডে হলেও সবার জন্য সার্ভিস দেয়, ওই ক্ষেত্রে হলে স্লো হইতে পারে, ওইটা হলো ওই সমস্ত ইউজারের জন্য যারা খুব বড় কাজ করে না, একজন যে ব্যাকআপ নিচ্ছে তার জন্য তো শেয়ার্ড কানেকশন নিলে হবে না, যে সিসিটিভি হিসেবে লগ ইন করছে তার জন্য তো শেয়ার্ড কানেকশন নিলে হবে না। এইখানে ছবিতে দেখাচ্ছে যে বিভিন্ন প্রসেস, ডিবি রাইটার, এগুলো সব ব্যাকগ্রাউন্ড প্রসেস, তাই না? এই যে রিকোয়ার্ড বলছে এগুলো ম্যান্ডেটরি, ডিবি রাইটার, সিকিউরিটি, লগ রাইটার, অ্যাসমন, পিমন, রেকো, লার্জ, এলআরজি, এম1, এগুলো কিছু আছে, আর কিছু অপশনাল আছে, আর্কাইভাল প্রসেস, এগুলো কি ব্যাকগ্রাউন্ড প্রসেস। হ্যাঁ, আচ্ছা, আর এগুলো হচ্ছে সার্ভার প্রসেস, এটা সার্ভার প্রসেস। আর লিসেনারের সাথে কানেকশন নেই, যেটা বলছিলাম না, কানেকশন নেওয়ার পর দেখেন, নেওয়ার পর সে করছে কি কানেকশনটা এর সাথে করে দিছে,
এ আবার নতুন কেউ কানেকশন চাইলে তাকে দেবে। আর এগুলো কিছু এএসএম প্রসেস এবং ওরাকল রেজিস্টার্ড প্রসেস দেওয়া হয়েছে। এইসব কিছু প্রসেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেসের নাম দিচ্ছে। কিছু প্রসেস মানে অ্যাড হয়েছে না? আর গ্রিড ইনফ্রাস্ট্রাকচারে এই বেশ কিছু গ্রিড প্রসেস আছে। কি স্যার? এই ক্লাস্টার আপনার ডাটাবেস যেটা, ওইসব জায়গায় যা এইসব প্রসেস পাবেন আপনি। ওরাকল হাই অ্যাভেলেবিলিটি সার্ভিস ডেমন, তারপর ক্লাস্টার সিনক্রোনাইজেশন, এক এক ধরনের কাজ আছে। ডিস্ক মনিটর যেখানে ইজ রেসপন্সিবল ফর ইনপুট অ্যান্ড আউটপুট ফেসিং ওরাকল এক্সট্রা ডাটা স্টোরেজের জন্য। লিনাক্স ইউনিক্স সিস্টেমের জন্য ছিল না? হ্যাঁ হ্যাঁ, শুধু লিনাক্স এবং ইউনিক্স সিস্টেমের জন্য? এগুলা না, সবার জন্য। মানে ওরা আলোচনা করে লিনাক্স নিয়ে। নিচের প্রসেসগুলো হ্যাঁ 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 হ্যাঁ। এই যে আবার ডিবি ডাটার একটা প্রসেস আছে, তার কাজ কি ডাটা ফাইলে এই ডাটা ফাইলে লেখে যে আমরা যে বাফারে যে ডাটাগুলো যে চেঞ্জ করছি, কমিট করছি, আপডেট করছি, ইনসার্ট করছি, এইসব। ডিএমএল হ্যাঁ, ডিএমএল ডিডিএল এগুলো করে। এই ডিবি ডাটার প্রসেস এন আছে না, মানে একাধিক হইতে পারে, 1 2 3 এন মানে নাম্বার। ডাটাবেসের সাথে যেটা ডাটাবেস সেটাই না না না, একটা ডাটাবেসের জন্য একাধিক প্রসেস হতে পারে, অনেক লেখা, কারণ ইউজার তো অনেক আছে, অনেক ইউজার ডিএমএল করতেছে। এছাড়া সে স্লেভ প্রসেসও ইউজ করতে পারে। আচ্ছা, OS dependent। রিডুলক ফাইলে কি যেটা চেঞ্জ হয়েছে ওটাও থাকে, যেটা নতুন ওটাও থাকে, না শুধু ফাইলে চেঞ্জেবলটা থাকে? দুইটাই থাকে। দুটোই থাকে। নতুনটা কি চেঞ্জ না? ডেটাবেসে চেঞ্জ না, নতুন লেখা হয়েছে তো ডেটাবেসে চেঞ্জ। তার মানে ওখানে দুইটা থাকে, সিলেক্ট স্টেটমেন্টগুলো তো থাকে না। ডাটা ফাইলে শুধু না, যেটা না। নিচ্ছেন ওটা ডিএমএল থাকে। কমান্ডগুলো থাকে। ডিএমএল থাকে। আর ডাটা ফাইলে শুধু রিসেন্টটা থাকে। আর রোল ব্যাক করলে ডেটাবেসে কমিটেডটা থাকে, কমিটিটা থাকে। নরমাল বিহেভিয়ার কমিটেডটা থাকে। আর রিডুলকে দুইটাই থাকে। হ্যাঁ, আমি roll কমিটেড back নন করলে কমিটেড আরেকটা চেঞ্জ, কমিটেড নন কমিটেড দুইটাই থাকে। আচ্ছা, ডিবি রাইটার কি লিখতেছে দেখেন, এটা বলতেছে অ্যাসিনক্রোনাসলি লিখে। হ্যাঁ, মানে আগে লিখবে এরকম না, প্রয়োজন অনুযায়ী সে লিখে। এটা যেন চেক পয়েন্ট হয় আর সে লিখতে থাকে আর কি। আচ্ছা, লগ রাইটারের কাজ কি? লগ বাফার থেকে রেডুলগ ফাইলে ডাটা লিখে। লগ রাইটার একাধিক, আগে তো একটাই ছিল, আমি বাড়াইছি। আচ্ছা, কখন লেখে? কমিট হইলে, প্রতিদিন সুইচ কভার হইলে, 1/3 ফুল হয়ে গেলে এই বাফারটা ডিবি রাইটার লিখতে যাচ্ছে এর আগে লিখে, প্রতি 3 সেকেন্ড পরে পরে লিখে। এটা নতুন আসছে এলজি এন, আগে ছিল এলজি ডাব্লিউআর। না, লগ রাইটার তো আছে, লগ রাইটার একটাই, এর সাথে এই যে এলজি এগুলো প্রসেসগুলো ইউজ করতে পারে আর কি। অনেক কথা লেখা আছে কিন্তু এগুলো। হ্যাঁ, সিকিউরিটি একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস, তার কাজ হচ্ছে ওই চেক পয়েন্ট ইস্যু করা, কন্ট্রোল ফাইলে ইনফরমেশন আপডেট করে, আর ডাটা ফাইলের হেডারও ইনফরমেশন লেখে। কন্ট্রোল ফাইলে ইনফরমেশন আপডেট করে, ডাটা ফাইলের হেডারে লিখে। এটা হলো ডাটাবেজ যে মানে আপনার যে পার্মানেন্ট চেঞ্জগুলো হয়েছে এগুলো ইনফরমেশন সে রাখে। অ্যাসমন ইনস্ট্যান্স হঠাৎ ক্র্যাশ করলো, ধরুন আমাদের এই যে আমরা কিছু ডিএমএল করলাম, কমিটও দিছি, কিছু কমিট দেয় নেই, ডিবি রাইটার এখনো লেখে নেই। কমিট হওয়া মানে কি? পার্মানেন্ট ডাটা সেভ হয়ে যাওয়া না? আমরা যখন কমিট ইস্যু করি সাথে সাথেই কিন্তু ডাটা ফাইলে লিখে ফেলে না, আগে লক ফাইল, লক ফাইলে লিখে। তারপরে ডাটা। আচ্ছা, এখন লক ফাইলে লিখছে ঠিকই, কিন্তু ডাটা ফাইলে লেখে নাই। ওই মুহূর্তে ইনস্ট্যান্স রিস্টার্ট হয়ে গেছে বা কারেন্ট চলে গেছে, যাই হোক, তখন অ্যাসমন ইনস্ট্যান্স রিকভারি করার সময় এইসব যেগুলো কমিটেড ডাটা ওগুলো সেভ করবে, আনকমিটেড ডাটা লগ ইন করবে। ঠিক আছে লক ফাইল থেকে লেখে, লক ফাইল থেকে লেখে। হয়েছে ওই পর থেকে আরম্ভ করবে না এক্সমোনেন্টাল। হ্যাঁ, যেই পর্যন্ত তো লেখা হয়েছে এরপর থেকে, যেই জন্য ওই যে কন্ট্রোল, এই সিকিউরিটি কন্ট্রোল ফাইলে লিখে রাখছে, তো লাস্ট কতটুকু আসছেন, ডাটা ফাইলের হেডারে লেখা আছে, লগে লেখা আছে, এগুলোর সাথে সব ম্যাচ করেছে, ম্যাচ করে দেখে যে ডাটা ফাইল কোনগুলো পিছিয়ে আছে সেগুলোকে সে লিখে দেয়। এবং প্রত্যেকটার মধ্যে মার্ক করা থাকে আর কি। এই টেম্পোরারি সেগমেন্ট ইউজ করে।
পিমন বাফার ক্যাশে ক্লিন করে, রিসোর্স ক্লিন করে, ধরেন একজন ডিসকানেক্ট হয়ে গেছে, তার যে ট্রানজেকশন হয়েছিল ওগুলো সব রিলিজ করে, আর ট্রানজেকশন অবস্থা সে একটা ডিএমএল করার পরে অ্যাবনর্মালি ডিসকানেক্ট হয়ে গেছে, তাহলে কি সেটা ডাটাবেজে সেভ হবে? রিব্যাক করতে হবে না, পিমন এই কাজ করে। এছাড়া কোন সেশন আইডল আছে ধরেন শেয়ার্ড বাফারে, শেয়ার্ড মোডে, এগুলো সে মনিটর করে। এছাড়া তার আরেকটা কাজ আছে, ইনস্টেন্সের সাথে কানেকশন করা যায়, প্রসেস মনিটর, যত প্রসেস আছে প্রসেস মনিটর করে সে। আচ্ছা, রিকভারি প্রসেস, রিকো ইউজড উইথ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস কনফিগারেশন যদি থাকে, একাধিক ডাটাবেজের মধ্যে সে সিনক্রোনাইজ করে, অটোমেটিক্যালি কানেক্ট আদার ডাটাবেস, ইনভলভ ইন ডাউট ডিস্ট্রিবিউশন ট্রানজ্যাকশন, automatically resolve in-doubt transactions, removes any rules corresponding to in-doubt transaction, দুটোর সাথে সিনক্রোনাইজ করে আর কি। আচ্ছা, আরেকটা হলো রিসেলার রেজিস্ট্রেশন প্রসেস, register information about the database instance and dispatcher process with the Oracle Net Listener। আচ্ছা, আলাদা করে আর এলআরইজি প্রসেস আসে, যে করে কি রেজিস্ট্রেশন করে ডাটাবেস ইনস্ট্যান্সের সাথে, আগে এটা পিমন করতো। হ্যাঁ, সেটা নতুন আসছে। আচ্ছা, আর ডিসপ্যাচার প্রসেস কোনটা হয়? যখন ওই যে শেয়ার্ড মেমোরিতে শেয়ার্ড মোডে থাকে, তখন একটা ইউজার কিন্তু যখন লগ ইন হয় নট ডেডিকেটেড মোডে, সরাসরি সে সার্ভার প্রসেসের সাথে কানেক্টেড থাকে, সে কিছু করলে সার্ভার প্রসেসের ওই পিডিএতে চলে যায়, সার্ভার প্রসেস হয়ে কাজ হয়। আমি তো ধরেন এখানে আমরা কি করি, এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিই, এই যে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম না, আমাদের কাজ হলো এটা, এই কাজটা এক্সিকিউট করে কি ওই সার্ভার প্রসেস করে আমাদের হয়ে। তা আমরা যেটা বলতেছি ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট প্রসেসের এজেন্ট আছে সার্ভার প্রসেস। এখন ডেডিকেটেড কানেকশন হলে সার্ভার প্রসেসের সাথে সরাসরি কানেক্টেড থাকে, তার পিডিএ থাকে, কিন্তু শেয়ার্ড মোডে থাকলে সরাসরি সার্ভারের সাথে কানেক্টেড থাকে না, কারণ সার্ভার প্রসেস থাকে না, কারণ সার্ভার প্রসেস তো অনেকের জন্য কাজ করে। তখন ইউজেরটা তখন ওই ডিসপ্যাচার থাকে, একটা ডিসপ্যাচার প্রসেসের সাথে কানেক্টেড থাকে, তো ওই ডিসপ্যাচের সাথে রেজিস্ট্রেশন করার ব্যাপার থাকে, যে লিসেনার এই যে এই প্রসেসের কাজ হচ্ছে লিসেনার প্রসেসের সাথে রেজিস্ট্রেশন করা, আর ডিসপ্যাচারের সাথে সে রেজিস্ট্রেশন করা যায়, ডিসপ্যাচারকে তার চিন্তা হয়। আর ডেটাবেজের আর্কাইভ রাখার জন্য ব্যাকআপ ব্যবস্থা ফাস্ট করার জন্য, ডেটাবেজ ডাউন হয়ে গেলেও, ডেটা ফাইল লস হইলেও ব্যাকআপ সহজে আমরা ডেটাবেসটাকে আপ করতে পারি, 100% রিকভারি করতে পারি। এই জন্য আর্কাইভ মোডে রাখা হয় ডেটাবেসকে। আর্কাইভ মোডে কি লগের ওই যে লগ ফাইলগুলোতে রেডিও লগ রাইটার লিখতেছে, লগ ফাইলে তো সাইজ ঠিক করা আছে, লিখতে লিখতে ফাইল বড় হয়ে যায় না, এরকম না। ডাটা ফাইলে কি হয়, লেখা শেষ হলে আমি চাইলে ফাইলের সাইজ বড় করে দিতে পারি, ওভাররাইট করি না। ডাটা ফাইলে কি ওভাররাইট করি, একটা লেখার উপর একটা বলি, বলে তো এটা আগের না বসে যাবে। কিন্তু লগের সিস্টেমটা হচ্ছে লগ ফাইলে এরকম কতগুলো ফাইল থাকে, মেম্বার থাকে, ধরেন মিনিমাম 2টা মেম্বার লাগে, একটা ফুল হয়ে গেলে আরেকটা যায় সুইচ করে, ওটাকে ওভাররাইট করে, ওটা লেখা শেষ হয়ে গেল আবার প্রথমটা ফিরে আসে ওভাররাইট করে, তাহলে আপনার লগের ডাটা ওভাররাইট করার পরে আগে আর্কাইভে রাখে দেয়, ওভাররাইট করার আগে, হ্যাঁ অন থাকে, আর্কাইভ পাশে থাকলে আগেই সে করে কি ওভাররাইট করার আগে কপি করে ফেলে, কপি করে ওখানে রেখে দেয়, আর্কাইভ করে ফেলে। এবং সিকোয়েন্স নাম্বার থাকে, হ্যাঁ। সিকোয়েন্স নাম্বার থাকে, কোনটার পরে কোনটা হলো, মানে রিডিউ লগকেই সে আর্কাইভ করে রাখে, জাস্ট একটা ওয়েস কপি করে, হ্যাঁ ওর উপরে দিয়ে দেয়, রাইট। তখনই করতে এই আর্কাইভটাকে আমাকে মেইনটেইন করে রাখতে হবে। save ব্যাকআপ করে নেওয়া পর্যন্ত, ব্যাকআপ নিয়ে গেলে আর আর্কাইভ ওইভাবে লাগে না, ব্যাকআপ নেওয়ার আগ পর্যন্ত লাগে। আমি ধরে না কালকে একটা ব্যাকআপ নিয়েছি, আচ্ছা আজকে সারাদিনে 100 আর্কাইভ জেনারেট হয়েছে, তাহলে কালকের ব্যাকআপ আর আজকের 100 আর্কাইভ দরকার আছে, আবার আগামীকাল যদি ব্যাকআপ নিয়ে নেই তাহলে তো ওই ডাটা ফাইলে তো 100 আর্কাইভের ডাটা গেছি ইনক্রিমেন্টাল ব্যাকআপ না, পুরো ব্যাকআপই ইনক্রিমেন্টাল না। না, তবে কি আমি ব্যাকআপ কি আর্কাইভ লগ সহ ব্যাকআপ নেব না? আপনার ইচ্ছা কি, আর একটু সিকিউরিটি বাড়ানোর জন্য ধরেন 3 লেভেল ব্যাকআপ নিন, 3টা লেভেল 2টা লেভেল রাখতে পারেন আপনি। দুটো দেব কেমন? ফুল ডাটাবেস আর ফুল ডেটাবেস প্লাস আর্কাইভ, ফুল ডেটাবেস প্লাস আর্কাইভ, এরকম 3টা রাখলেন, আবার 3টা আছে তো, আবার 4th টাইম যখন ব্যাকআপ নেবেন আর প্রথমটার আর দরকার নেই, তিনটা কি কি একই সিস্টেমে 3 দিনে ফুল ডাটাবেস, আর আমার এই Plus যেটুকু archive চেঞ্জ log। হইছে আর্কাইভাল লগটা সব ব্যাকআপ দিতে পারে। আরেকটা কি আর ফুল ডেটাবেস কি হয়? একই রকম, মানে আবার টাইমলি আর কি, 3টা মানে কি ফুল 3 ডাটাবেস থাকে। হলো আপনার এই দুইটা ফুল হলে না আর্কাইভে পাঠাবে, যদি এই ফাঁকা ছিল যে ওইটুকু ওইটুকু তো আপনার না না তা না, না ফুল ডেটাবেস মানে কি ডাটা তাই ফাইলগুলো, যে আছে সবই যাবে। ডাটা ফাইলগুলো। ডাটা শুধু ডাটা ফাইল, আর্কাইভ লগ না। আর্কাইভ লগ নিয়ে রাখা হয় সুবিধার জন্য,
না না কারণ আর্কাইভ লগের ধরুন ব্যাকআপ না নিতেও পারেন। ব্যাকআপটা কি স্যার? ফুল ব্যাকআপটা বলতে কি বোঝায়? ধরুন 10টা ডাটা ফাইল আছে, 10টা হ্যাঁ, কিন্তু এর মধ্যে আর্কাইভ ফাইল নাই। আর্কাইভ নাই ফুল ডাটা বেজ বললে তার আর্কাইভ তো ডাটা বেজের ওভাবে পার্ট না। আর না, ওটা তো আলাদা একটা ফাইল হিসেবে লাগে। যেই ফাইলটা দিয়ে আমি পুরাতন ডাটাগুলো আমি নিতে পারবো। আর্কাইভ লগের ব্যাকআপ ব্যবস্থা রাখছে কেন? যেইখানে আর্কাইভ লগ আছে ওইটা জায়গা খুলে দিতে পারে না। আপনি তো ব্যাকআপ নিতে পারেন শেয়ার্ড স্টোরেজে, ব্যাকআপ নিতে পারেন ট্যাব ড্রাইভে। তো আপনি আর্কাইভ ট্র্যাবে নিয়ে গেলে ওখানে তো রাখা প্রয়োজন পড়তেছেন, ডিলিট করে দিতে পারেন। এই কারণে আর্কাইভ লগেরও ব্যাকআপ নেওয়া যায়। ব্যাকআপ ডাটাবেস প্লাস আর্কাইভ লগ কমান্ড আছে। হ্যাঁ আছে তাহলে তখন আপনি চাইলে কি ওই যে যেই জায়গাটায় আপনার আর্কাইভ লগ রাখা যায় ওখান থেকে ওই আর্কাইভটা মুছে ফেলতে পারেন। মানে আপনি ব্যাকআপ নিয়ে রাখছেন তো, প্রয়োজন হলে ওখান থেকে দিতে পারবেন। স্যার আর্কাইভ লগে কি থাকে? মানে আমি এখন ডাটাবেস ফুল ক্র্যাশ করলাম, আর্কাইভ লগগুলো আছে, তা আমি আর্কাইভ লগ থেকে পুরো ডাটাবেস বানাইতে পারবো? না, আমি টেবিলগুলো বানাইতে পারবো? আর্কাইভগুলো শুধু আমি আপনার- জাস্ট ওই আপনার ট্রানজিশন আপনার ডাটাবেজের ব্যাকআপ থাকা লাগবে এর সাথে আর্কাইভ লগ। আর্কাইভগুলো আর্কাইভ লগ তো না। আমার ট্রানজিশন যেগুলো করছি সেই কমিটেড ফাইলগুলো থাকবে। এটাই ডাটা ফাইল লাগবে, যে ডাটা ফাইল আছে না প্লাস আর্কাইভ। আজ দেখেন এখানে স্টোরেজ আর্কিটেকচার বলা হচ্ছে কন্ট্রোল ফাইল, ডেটা ফাইল, ডেটা লগ ফাইল, ব্যাকআপ ফাইল হলে এটার ব্যাকআপ। আচ্ছা। আবার আর্কাইভ লগ আছে লগ ফাইলের ব্যাকআপ। অ্যালার্ট লগ, ট্রেস ফাইল, পাসওয়ার্ড ফাইল এগুলো হচ্ছে ডাটাবেজের ফাইল অ্যাজ ওয়েল অ্যাজ ওএস ফাইল। কিন্তু এগুলো আমরা যে ডাটাবেসটা আছে আমাদের সেই ডাটাবেজের ফাইল। আচ্ছা আমরা এই ফাইলগুলো একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের তো একটা ডাটাবেজ আছে, ডাটাবেজের নাম কি? এটাতে আসি। সেটা ইয়ে দেখেন এখন সিলেক্ট নেম ফ্রম $, ডাটা ফাইল। এটা দিলে আমার কি কি ফাইল আছে দেখাবে। দেখেন আমার ফাইল কয়টা আছে, ডাটা ফাইল 1 2 3 4 5টা আছে। লোকেশন দেখাচ্ছে না? আচ্ছা আচ্ছা, সিলেক্ট নেম ফ্রম। এছাড়া আরেকটা ফাইল আছে, ট্যাম্প ফাইলও আছে। হ্যাঁ, ট্যাম্প টেবিল স্পেসের এইটা। হ্যাঁ, আর এটা লগ কিছু দিয়েছিলাম, লগ ফাইল থাকে না। আর এটা হলো সিলেক্ট, আমরা এটা বলবো মেম্বার ফ্রম $, লগ ফাইল। তাইলে দেখা যাচ্ছে এই কয়টা লগ ফাইল আছে, তাই তো 6টা। এগুলো আমার ডাটাবেজের পার্ট। এছাড়া প্যারামিটার ফাইল আছে না, এই ছবিতে আছে যে আছে এই যে প্যারামিটার ফাইল আছে, পাসওয়ার্ড ফাইল আছে, অ্যালার্ট লগ ফাইল আছে। আর যদি ডাটাবেজ আর্কাইভ লগ বলে থাকে আর্কাইভ লগ আছে। এটা ম্যান্ডেটরি না কিন্তু। কন্ট্রোল ফাইলও তো আছে। আছে তাহলে সিলেক্ট নেম ফ্রম $, CONTROL ফাইল। আচ্ছা, কন্ট্রোল ফাইল দেখা যাচ্ছে 2টা আছে, 2 লোকেশনে। ঠিক আছে তো? আজ আমরা এখন ওগুলো একটু দেখার চেষ্টা করি। ধরেন এটা কোন লোকেশনে আছে? পিপিপি ও এই লোকেশনে আছে। হ্যাঁ, আমরা চাই এই জায়গায়। আচ্ছা, এই সি ড্রাইভের ভিতরে এপিপি এই এপিপি বলে একটা ফোল্ডার, তার ভিতরে এই যে একটা ফোল্ডার আছে। এই যে এখানে দেখেন এখানে 11G ইনস্টল করা আছে। এটা এখানে 11G আছে। হ্যাঁ, আমি 11G অন করছিলাম না। আচ্ছা, এটাতে আছে 12C। এর মধ্যে দেখেন ওনার একটা ফোল্ডার আছে, এর মধ্যে সিড নেম এটা ওয়ার্ডসেল 11 12C। এমনি আরেকটা ডাটাবেজ, আরেকটা ফোল্ডার তৈরি হবে। এর ভিতরে এই ডাটা ফাইলগুলো আছে, এই ডাটা ফাইল বলে আছে, ডাটা ফাইল আছে এখানে। ঠিক আছে। আবার দেখেন অনলাইন লগ বলে আলাদা এই লগ ফাইল এখানে আছে। আবার কন্ট্রোল ফাইল এখানে একটা আছে, আরেকটা অন্য জায়গায় আছে। ঠিক আছে। ডেটা ফাইলের মধ্যে লগ ফাইলেও কিন্তু একটা গ্রুপ আছে এখানে, এই যে 1 2 3। আরেকটা গ্রুপ অন্য জায়গায় আছে। আমাদের এখানে মিনিমাম একটা লাগে, মিনিমাম একটা লাগে। আপনি 2টা 3টা 4টা 8টা বানাতে পারেন।
যত বানাবেন তত সুবিধা। আমাদের যদি দেখছি 3 বার কন্ট্রোল বাই লং কন্ট্রোল টু বন্ধ এখানে এখানে দেখা যাচ্ছে তৈরি হয়েছে কন্ট্রোল ফাইল করে দিলাম না আমরা। এখানে দুইটা আছে, একটা হলো এই লোকেশনে দেখলাম, আর একটা হলো ফ্ল্যাশ ইয়েতে আছে। ম্যাক্সিমাম 8 রাখা যায় না তো 8টা আগে রাখা যেত, এখন বাড়াইছে মনে হয়। 3টা থাকলে ভালো, অসুবিধা নেই। বাই ডিফল্ট ইনস্টলেশনে 2টা তৈরি হয়। আচ্ছা, এই ওরাডারের ভিতরে তো আমরা এগুলো পাইলাম। হ্যাঁ, এছাড়া আপনার এই ফার্স্ট রিকভারি এরিয়া আছে। এই ফার্স্ট রিকভারি এরিয়ার ভিতরে যে আর্কাইভ লগ এটার ভিতরে থাকে, এটা ডেট দিয়ে। আচ্ছা, আমাদের আর্কাইভ লগ মোডে আছে কিনা এটা দেখা যায় না, আমার একটা কোয়েরি আছে। আর্কাইভ লগ লিস্ট এটা দিলে দেখায়, এটা আর্কাইভ লগ মোডে নাই। আরেকটা কমান্ড আছে সিলেক্ট লগ মোড from database. database নো আর্কাইভ লগ মোড আছে। এটা আর্কাইভ লগ মোডে পরে আমরা নিব। তারপরে তাহলে এখন এটা আর্কাইভ লগ নাই, তাহলে এই যে ফোল্ডার তৈরি হলো যে একসময় ছিল হয়তো বা, বুঝছেন, পরে এটা নো আর্কাইভ লগ মোডে নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এই যেখানে আরেকটা গ্রুপ এখানে গেছে, তাই তো ফার্স্ট রিভিউ এরিয়াতে 12C আর্কাইভ লগ কন্ট্রোল ফাইল একটা এখানে আসছে। আপনি কোথায় নেবেন আপনার ইয়ে, কিন্তু যে ওরা একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে, এখানে রাখলে সুবিধা কি, কোথায় কি আছে আপনার মুখস্থ হয়ে যাবে, এতে কাজ করতে সুবিধা হয়। আর এই ফার্স্ট রিভিউ এরিয়াতে ব্যাকআপ রাখা হয়। আচ্ছা, এখানে আবার কিছু আমরা পরবর্তী সময়ে যা ইনস্টল করবো না, ওরাকল হোম, ওরাকল বেজ, এইসব জিনিস আসবে এই অ্যাপের ভিতরে। এটার ভিতরে এই পর্যন্ত হচ্ছে ধরেন ওরাকল বেজ, এর মধ্যে আবার এই প্রোডাক্ট, তারপর ভার্সন নেম, এই পর্যন্ত হলো ওরাকল হোম। এর মধ্যে দেখেন সফটওয়্যার আছে, এই বিনের ভিতরে সব সফটওয়্যার। তার মানে এই অংশটুকু হচ্ছে সফটওয়্যার রিলেটেড। এখন সফটওয়্যার ইনস্টল করলে তারপরে ফাইল টাইল যা দরকার তৈরি হয়ে যায়। তো আমরা দেখতেছিলাম হলো কি, যে ওরাকলের যে ফাইলগুলো কোথায় থাকে, তাই না, এরকম একটা স্ট্রাকচার থাকে। এটা আমরা আস্তে আস্তে অভ্যস্ত হবেন, আস্তে আস্তে অভ্যস্ত হবেন। আমরা যখন কোনো অ্যালার্ট লগ পাবো তখন যে আচ্ছা, আমি যে আবার অ্যালার্ট লগ কই থাকে, ডায়াক বলে দেখবেন ওদিকে একটা ফোল্ডার আছে। এই যে এখানে এসে এই যে ডায়াকের ভিতরে RDBMS, তারপর সিড নেম, আবার সিড নেম, এই দেখেন অ্যালার্ট আছে, ট্রেস আছে, এই বহুত ফাইল এখানে। এইটা অ্যালার্ট লগ ফাইল। আরেকটা অ্যালার্ট ফাইল দেখছিলেন না, এটার মধ্যে XML থাকে, আর এটা অ্যালার্ট লগ XML ফরম্যাট। এই যে ট্রেসের ভিতরে যে অ্যালার্টটা, এই ফাইলটা খুবই ইম্পর্টেন্ট। কোনো কোথাও এরর হলে আমরা বলি এই ফাইলটা দাও, মেজর এরর হলে এখানে যায়। এটা আপনি ইয়ে কিছু এডিটর দিছে, এছাড়া নোটপ্যাড প্লাস ওপেন করতে পারেন। লগ ফাইল তো অনেক সময় দেখা যায় এই ফাইলের সাইজ অনেক বড় হয়ে যায়, কারণ আপনারা এই ফাইলটারে পুরো জিনিসটাকে ব্যাকআপ নিয়ে অন্য জায়গায় দিয়ে দিবেন। যেমন কিছু এরর জেনারেট করতে করতে এই ফাইলের সাইজ জিবির উপরে চলে যায়, এক জায়গায় দেখছিলাম 5-6 জিবি হয়ে গেছে এই ফাইলটা। তো আমরা কি করি না, এটা তো মুছে দিবেন মানে কি, অন্য জায়গায় অন্য জায়গায় নিয়ে রাখবেন, কারণ এটা তো এরর দিচ্ছে, এররগুলো যাতে অ্যানালাইসিস করা যায়। স্যার এররটা আমি করার পর যখন দরকার হয় না তখন কিন্তু আবার ওই দিয়ে নাল করে দিই। অনেক জায়গা প্রায় 3-4 জিবি এই ফাইল মুছে দিলে পরবর্তী অটো জেনারেট হয়। অটো জেনারেট আচ্ছা, অ্যাপ্লিকেশন লেভেলের যেগুলো সেগুলো কি এখানে ট্র্যাক করে? না, অ্যাপ্লিকেশন শুধু database level। এছাড়া আরো কিছু এরর আছে, যে বিভিন্ন প্রসেসগুলো আছে না, ব্যাকগ্রাউন্ড প্রসেস,
তাদের জন্য এই সব শাটডাউন হয়েছে কখন, আপ হয়েছে কখন, এই যে চেক পয়েন্ট জেনারেট করছে এটা, তাই না? এবং লগেরও যে আরডিবিএমএস এগুলো নাম দিয়ে দিয়ে ডিভিলেটার জেনারেট করছে এগুলা। তাহলে আমি যদি এই সব প্রসেস মুছে দেই, মানে এই সব ফাইলগুলো যদি মুছে দেই, আমার অ্যাপ্লিকেশনের মানে ডাটাবেস অ্যাপ্লিকেশনের কিছুই হবে না। দিলামই মুছে। জেনারেট হলো। আবার জানা নোটপ্যাড খুলেন, হ্যাঁ, ওই অ্যালার্ট লকটা খুলেন তো, ওই নোটপ্যাডে ওটা তো মুছে দিছিলাম, মুছে দিছি তো। বুঝছেন না, ওই অ্যালার্ট লকটা আছে? ও অ্যালার্ট লকটা হ্যাঁ। আচ্ছা, এছাড়া আরো পাসওয়ার্ড ফাইল আছে না? পাসওয়ার্ড ফাইলটা বেশ একটা ইম্পর্টেন্ট ফাইল। হ্যাঁ, পাসওয়ার্ড ফাইলটা আবার এখানে থাকে না। পাসওয়ার্ড ফাইল থাকে হলো আপনার প্রোডাক্টের ভিতরে, তাহলে আপনি আস্তে আস্তে জানবেন। হ্যাঁ, ডিবিএস একটা ফোল্ডার আছে, উইন্ডোজের ডাটাবেজের ভিতরে থাকে না, এখানেও ডিবিএস এ থাকে। আর্কাইভ আছে। এই যে পিডব্লিউডি, এই যে, আর লিনাক্স সিস্টেমে ডিবিএস ফোল্ডারে থাকবে। এটা হলো পাসওয়ার্ড ফাইল, আর এটা হলো প্যারামিটার ফাইল। এসপি ফাইল না, হ্যাঁ, এসসি ফাইল। এইখানে লেখা আছে যে কোন প্যারামিটারে কি ভ্যালু, এবং টেম্পোরারি ওই যে বিভিন্ন বাফারের সাইজগুলো লেখে, রিস্টার্ট করলে যাতে ওই সাইজগুলো থাকে। ডেটাবেজের নাম কি ইত্যাদি দেওয়া আছে। চেঞ্জ করি এটা প্রবলেম। এইখানে ভ্যালু চেঞ্জ করলে ফাইলটা ক্র্যাশ করবে। এটা বাইনারি ফাইল তো, এসপি ফাইলে এডিটর দিয়ে লেখা যায় না, এসকিউএল কমান্ড দিয়ে লিখতে হয়, তখন সেগুলো লিখে এসপি দেয়, ফাইলে তারপরে এডিট করে এসপি ফাইল কে এসপি ফাইল করা যায়। সেটা যায়। এই ফাইলটা আমাদের নরমাল ও আচ্ছা, এটা কিন্তু ওপেনই আছে, অ্যালার্ট লগ ওপেন করছিলাম ঠিকই, মুসলো কেমনে তাহলে? ও তো ইয়ে আছে, লাল হয়ে আছে, সেভ নাই দেখেন স্যার। হ্যাঁ, লাল হয়ে আছে। ইভেন আজকের ডেট পাবেন, দেখেন ফ্রাইডে জুলাই ডাটাবেজ স্টার্ট হয়েছিল না, তখন স্টার্ট হয়েছে অফ হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, সেভ করে দরকার কি, অর্ডার তৈরি করবে। আজকে কি থাকবে? অনেক সময় আছে, সময় হবে। অনেক সময় আছে, 12টা বাজে। আধা ঘন্টা। আচ্ছা, এখন এই জায়গায় আসি, লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডাটাবেজ স্ট্রাকচার। আমরা কিন্তু কারো ইন্টারভিউতে জিজ্ঞেস করি, কারো ইন্টারভিউ নিলে এটা জিজ্ঞেস করি। ফিজিক্যাল মানে অস্তিত্ব আছে, আর লজিক্যাল তো ডাটা ফাইল চোখে দেখা যায় না আর কি, এটা লজিক্যাল জিনিস। আচ্ছা, যেমন ডাটা ফাইলের অস্তিত্ব আছে, তাই না? ডিবিএ ফাইল। আচ্ছা, এই ডাটা ফাইলগুলো আবার স্টোরেজ সিস্টেমে যায়, ফাইল সিস্টেম হতে পারে, এছাড়া আপনার স্যান, এনএফএস, ন্যাস, এএসএম, এক্সাডাটা ইত্যাদি হতে পারে। এটা ওরাকল একটা ফাইল সিস্টেম। আর এখন আমাদের যে যা দেখতেছি সব ফাইল সিস্টেমে আছে, নর্মাল ফাইল, যেটা আছে ওএস ফাইল সিস্টেম। উইন্ডোজে যেমন এনটিএফএস, লিনাক্সে ext3, ext4, আরেকটা আসছে 7-এ, কি জানি, আর 7-এ কি জানি সিস্টেম আছে। না, এক্সএমএস আসছে, এক্সএমএস। তবে অ্যাক্সেস সিস্টেমে ডাটা ফাইল না রাখাই ভালো, ডাটা ফাইলের জন্য পারফরমেন্স ভালো না। পাসওয়ার্ড ফাইলটা আমি হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ড ফাইল দেখালাম না, দেখতে মানে ওইটা ওই যে সিজিবি এর পাসওয়ার্ড থাকে, সিজিবি এসে লগ ইন করে না, তার একটা পাসওয়ার্ড থাকে। ওটা তো ওই ইয়াতে থাকে, ডাটাবেসের বাইরে থাকে না? ওই যে দেখালাম যে এই যে পাসওয়ার্ড ফাইল pwd_cl c। না, এরকম ধারণা শুনছিলাম যে এটা পাসওয়ার্ড ডাটাবেসের মানে ওএস লেভেলেও থাকে, মানে ডাটাবেস শাটডাউন হলে ওর ইয়া দিয়ে এটা এই ডাটাবেসের পাসওয়ার্ড ফাইল ডাটাবেসের বাইরে থাকলে কেমন হবে? ধরেন 12 সিন না, আবার আসেন দেখেন 11 আলাদা পাসওয়ার্ড ফাইল হবে না, এমএস হক এর ভিতরে প্রোডাক্ট ঢুকি 11G এর মধ্যে দেখেন ডাটাবেস ফোল্ডারে এই যে তার আলাদা পাসওয়ার্ড ফাইল, এই লোকেশন এরকম। এই পাসওয়ার্ড ওটা হচ্ছে ডাটাবেসের পাসওয়ার্ড ফাইল। এটা হলো 12C আর এটা 11G।
পাসওয়ার্ড ফেলে শুধু 6 GB এর পাসওয়ার্ডটাই থাকে। তো যখন লগইন করতে যায় 6 GB জিবি সুইচ অফ আর তখনই এটা চেক করবে। পাসওয়ার্ড চেক করে ওই ইউজার নরমাল ইউজার না, ওই যে এইচআর এর পাসওয়ার্ড দিলাম সিস্টেম ওইগুলো না, কিন্তু ওইগুলো কই থাকে? ওগুলো ডাটাবেজের ভিতরে থাকে, ডাটা ফাইলে। আচ্ছা এখন দেখেন পুরো ডাটাবেসটাই লজিক্যাল। একটা ডাটাবেস তৈরি হয় অনেকগুলো টেবিল স্পেস দিয়ে। টেবিল স্পেসের ভিতরে থাকে সেগমেন্ট, আর সেগমেন্ট হয় এক্সটেন্ড নিয়ে, এক্সটেন্ড হয় ওরাকল ব্লক নিয়ে। আচ্ছা সেগমেন্ট, ডাটা সেগমেন্ট যেগুলো, এগুলো ডাটা সেগমেন্ট। টেবিল আছে না, যে আমরা এমপ্লয়িজ টেবিল স্পেস, এটা একটা সেগমেন্ট। এই সেগমেন্টটা কোনো না কোনো টেবিল স্পেসের ভিতরে আছে এবং ফিজিক্যালি ডাটা ফাইলের ভিতরে আছে। কিন্তু ডাটা ফাইলে কোথায় আছে সেটা তো আমরা দেখতে পাবো। এটা দেখা যায় ইএম থেকে একটু ছবি টবি দিয়ে দেখা যায়। ইএম থেকে একটা গ্রাফিক্যাল ছবি দেখা যায় এটা কোন ফাইলে কিভাবে আছে, গ্রাফিক্যালি আর কি। আমরা তো দেখতে পারবো না ফাইলে, কি ফাইলে ঢুকে তো দেখতে পারবো না। এই যেমন আমরা যে ফাইল আছে না এখানে, দেখতে তো দেখতে পারবো না। না। এই যে আমার ডাটার ভিতরে ডাটা ফাইলে আছে, বাট কোন ফাইলে আছে এটা আমরা জানি। আমরা তো বলেই দিতে পারি যে এই টেবিল হ্যাঁ। হবে যদি চাই। এই যে এক্সাম্পল টেবিল স্পেস তৈরি হয়েছে একটা ডাটা ফাইল, এটা এখানে নর্মালি ওই যে এইচআর এসএইচ এর একটা সেলস টেবিল তৈরি করছে না, এইখানে আছে। আর ওই স্কটেরটা ইয়েতে থাকে, এই যে ইউজার্স টেবিল স্পেস থাকে ইউজুয়ালি, কিন্তু ওই যে কোথায় আছে না আছে এটা তৈরি করে জানা যায়। আর এক্সটেন্ড আছে এক্সটেন্ট হলো ওই যে সেগমেন্টকে ভাগ করে। মিনিমাম একটা এক্সটেন্ট মিলে একটা সেগমেন্ট হয়, একাধিক এক্সটেন্ট হতে পারে। ওটা ডিপেন্ড করে টেবিলের সাইজকে উপর। এক্সটেন্ডে কত পরিমাণ ডাটা থাকতে পারে? এটা ডিপেন্ড করবে যে কয়টা একটা এক্সটেন্ট কয়টা ওরাকল ব্লক মিলে হয়েছে, আর ব্লকের সাইজ কত, 2K হতে পারে, 4K হতে পারে, 8K হতে পারে, 16K, 32K, 64K, এরকম হয়। 2 টু দি পাওয়ার n বলে। স্যার একটা আইডিয়া দিতে পারবেন যে এত ডাটা প্রায় 1000 রো আর কলাম আছে 10টা, কত জিবি ডাটা হতে পারে, মানে বা কত? হ্যাঁ এটা তো আপনার ইএমই আইডিয়া দিয়ে দিবে। ইএম এর একটা জায়গা আছে, ওখানে আপনি বলে দিবেন ওই যে রো সাইজ কত হবে। টেবিল ক্রিয়েট করার সময় বলে দিবেন যে রো সাইজ এতটা রো হইতে পারে, আর কলাম তো কয়টা বানাইছেনি। তখন সে বলে ইয়ে দিবেন, একটা ক্লিক করবেন, বলে দিবে যে এটা সাইজ কত হবে, কতটুকু লাগবে। যেটা সার্চ করতে হবে মানে একটা টেবিলের সাইজ মানে কত এটুকু না ভরে গেলে একটা স্ট্রিং, হ্যাঁ কলাম। এখন এই স্ট্রিং এ তো আমি এই একটা স্ট্রিং দিতে পারি, আবার যদি ব্যাকআপটা চিন্তা করি আবার একটা বিশাল ভ্যালু দিতে পারি, সেক্ষেত্রে তো আমার বিশালটা ধরবে। বিশালটা ধরে করবে। ধরেন আপনি তো ভার্কার 2 দিয়ে দিলেন 32, তার ম্যাক্সিমাম 32 না, ওই 32 হিসাব করবে। যে ম্যাক্স ধরেই তো করবে তুমি সে। এর চেয়ে বেশি দিতে পারবো না, কত জিরো দিতে তাহলে পারবে। ম্যাক্স ভ্যালু তো দিবে না। এরকম ধরে ম্যাক্সিমামটা ধরে সে হিসাব করে দিবে এতটুকু হবে। এত তোমার আচ্ছা আমরা কিন্তু এইখান থেকে যে এখান থেকে টেবিল স্পেস দেখতে পাবো, ডাটা ফাইল দেখতে পাচ্ছি না। টেবিল স্পেস আসলে লজিক্যাল জিনিস ভিতরে ডাটা ফাইল যায়। এটা কারণ আছে, আস্তে আস্তে ব্যাখ্যা করবো। এটা নিয়ে স্টোরেজ নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, আমরা আজকে একটু ওভারভিউ করতেছি। আচ্ছা এই জায়গায় দেখেন, এই যে এলো সেগমেন্ট হচ্ছে টেবিল, যদি হয় টেবিলটাই সেগমেন্ট হয়ে যায়। একটা টেবিলে কি একটা সেগমেন্ট থাকে? বেশি হতে পারে। বলে দেওয়া যায়। নর্মাল হিপ টেবিলগুলো একটাই সেগমেন্ট, কিন্তু যখন আপনার ওই পার্টিশন টেবিল হয় তখন একটা টেবিলে একাধিক সেগমেন্ট হতে পারে। তবে ম্যাক্সিমাম একটা টেবিল মানে একটা সেগমেন্ট। হ্যাঁ ডিফল্ট। তো একটা সেগমেন্ট একাধিক এক্সটেন্ড মিলে হতে পারে, কিন্তু ছোট ছোট টেবিল যেগুলো যেমন এমপ্লয়ি, ডিপার্টমেন্ট ইত্যাদি একটাই এক্সটেন্ড হবে। এক্সটেন্ড বেশি হয় কেন? কলাম অনুসারে না রো? না ডেটা বাড়ার সাথে সাথে রো অনুসারে এক্সটেন্ড হয়ে যায়। মানে ব্লকের সাইজ অনুযায়ী তো হবে। যত কয়েক ধরেন 8টা ব্লক বা 16টা ব্লক তুমি এটা এক্সটেন্ড করবে, তো আপনার ডাটা বাড়তে থাকলে এক্সটেন্ড বাড়তে থাকবে। আর এক্সটেন্ডের সাইজ যে সেম থাকবে এরকম না। এই এক্সটেন্ড দেয় কি স্যার, মানে ওই মেমরি
না না, ডিফল্ট সাইজ বলা থাকে এক্সটেন্ডেড আসলে ফাইল থেকে ক্লেম করেছে। ও ফাইল যে ডাটা ফাইল থেকে Claim ক্লেম করে আমার ক্লেম করে এতগুলো ইএমএল এক্সটেন্ড কিন্তু ইউনিক একসাথে থাকবে। একটা টেবিলের কিছু ডাটা একটা জায়গায় থাকতে পারে, কিছু ডাটা আরেক জায়গায় থাকতে পারে, কিন্তু যে জায়গায় থাকবে ওটা একটা এক্সটেন্ডের মতো না একটা ডাটা ফাইল থাকতে আটটা ডাটা ফাইল থাকতে পারে, একই টেবিল স্পেশালি একই টেবিল একাধিকও থাকতে পারে যদি পার্টিশন ব্লক দিই। আচ্ছা আচ্ছা, ডিস্ক ব্লকটা হলো ফাইল সিস্টেম স্টোরেজ, ওখানে এর উপরে ফিজিক্যাল। এই ডিস্ক ব্লকের উপর ডাটা ব্লক ম্যাপ হয়। আমরা যখন ডাটা রাখি তখন আর ডিস্ক ব্লক সে বুঝে না, সে বুঝে ডাটা ব্লক। এখন এইটার আবার কিন্তু মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই হতে হবে, ফ্র্যাকশন হলে হবে না। দুই হলে চার হবে দুই হতে পারে, এক দিয়ে মাল্টিপ্লাই পয়েন্ট হবে মানে হ্যাঁ এরকম না, মাল্টিপ্লাই হবে আর কি। হাফ হবে না, হ্যাঁ হবে না, ডাটা ব্লক মানে ডিসব্লকের হাফ হবে। হবে না। ফুল একটা ডিসব্লক একটা ডাটা ব্লক হবে। একটা হতে পারে, চারটা মিলে হতে পারে, একটা মিলে হতে পারে। এটা ডিপেন্ড করে এটা সাইজ কত আর এটা সাইজ কত। ধরলাম এটার সাইজ যদি 4K হয় আর এটা সাইজ যদি 8K হয়, তাহলে দুইটা মিলে একটা হবে। এই দেখাচ্ছে একটা টেবিল স্পেসে দুইটা ফাইল আছে, ঠিক আছে। আর এটা হলো টেবিল, এখানে এক একটা ব্লকের সাইজ 8K, এখানে দেখাচ্ছে আর কি। আচ্ছা তাহলে এরকম একটা দুইটা তিনটা চারটা মানে 64K মিলেছে না, চারটা 64K মিলেছে একটা এক্সটেন্ড। এটা একটা এক্সটেন্ড একটা টেবিলে ধরে, এটা সেগমেন্ট, একটা সেগমেন্টের একটা এক্সটেন্ড আছে এই ফাইলে আর একটা এক্সটেন্ড আছে এই ফাইলে। তাইলে এই সেগমেন্টের সাইজ 128 KB আর সেগমেন্টের সাইজ 128 KB, এক একটা এক্সটেন্ড আছে 64 KB। এটা একটা এক্সাম্পল দিচ্ছি। ডাটা ফাইলের জন্য সর্বোচ্চ 128 জাভা ইউজ করা যাবে না। না ওইটা বিগ ডাটা ফাইল, বিগ ফাইল। এটা বিগ ফাইল বিগ ফাইলের মধ্যে একটা ফাইলের সাইজ 128 টেরাবাইট। ওই ক্ষেত্রে একটা টেবিল স্পেসে একটাই ফাইল থাকতে হবে। বিগ ফাইল সিস্টেমে টেবিল স্পেসে একটাই ফাইল থাকে। বিফার কি হলো যে ভিডিও টিডিও হলো বিগ ফাইলের নতুন টেবিল স্পেস আছে, 10G থেকে নতুন কনসেপ্ট আছে আর কি। এই জন্য নরমালি বলেন 32 Normally ইয়া 32 GB মনে হয় 32 GB পর্যন্ত রাখা যায় ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্স একটা ডাটা মানে নরমাল সিস্টেমে এই ফাইলটার সাইজ 32 GB বেশি হবে না। স্যার আজকে আমার তারা শুনতে রাখি আচ্ছা, টেবিল স্পেস তো কিছু আছে, দেখেন আমরা যদি কোয়েরি করি একটা ডাটাবেজের ভিতরে টেবিল স্পেস আছে। সিলেক্ট নেম ফ্রম $, আর $, টেবিল স্পেস, টেবিল স্পেস, টেবিল স্পেস দেখেন এখানে কয়টা টেবিল স্পেস আছে, 6টা, তাই না। এক্সাম্পল, ট্যাম্প, ইউজার্স, আন্ডো, সিস্টেম, সিসক্স। এর মধ্যে সিস্টেম আর সিসক্স নিয়ে এখন কথা বলতেছে আর কি। এই সিস্টেম সিসক্স টেবিল স্পেস এটা অবশ্যই থাকতেই হবে, ম্যান্ডেটরি। এই জন্য এটাকে আমি চাইলে ড্রপ করতে পারবো না, ড্রপ টেবিল স্পেস টেবিল স্পেস ড্রপ করা যায়। আর এইখানে সিস্টেম টেবিল স্পেসে ইউজার মানে ডেটাবেস চলার জন্য যে ডাটাগুলো থাকা দরকার সেগুলো থাকে, যে ডিকশনারি, ডাটা ডিকশনারি থাকে, হ্যাঁ। আর সিসক্সে থাকে অ্যাডিশনাল ডাটাবেস কম্পোনেন্ট। সিস্টেমের অক্সিলারি এই দুইটা টেবিল স্পেসে কোনো নর্মাল আমরা ইউজার টেবিল তৈরি করব না। চেঞ্জ আমরা কোথায় তৈরি করতে পারি, নিজের টেবিল স্পেস বানিয়ে নিতে পারি, অথবা ওই যে এক্সাম্পল যেটা এক্সাম্পল না ইউজার্সটাকে ইউজ করতে পারি, হ্যাঁ। আমরা ক্রিয়েট টেবিল স্পেস নিজেরা বানিয়ে নিতে পারি। ক্রিয়েট টেবিল স্পেস বানানো হবে, এটার জন্য একটা ক্লাস চ্যাপ্টার আছে আলাদা, ওখানে যাব। আচ্ছা সিস্টেম এবং সিসের যে টেবিল স্পেসের ডাটা যেগুলো সেগুলো কি মেটা ডাটা বলে? মেটা ডাটা কি ওগুলো কি অটোমেটিক আপ হয়ে যায় database এটা যখন ডাটাবেস ক্রিয়েট করবেন তখনই ক্রিয়েট করবেন তখন এটা কি সব হয় না, ডাটাবেস সব হয় না। ক্রিয়েটের আগে তো দরকার। এটা মেটা দেখছি আমি একটা ভিডিওতে দেখে বললো যে মেটা ডাটা হিসেবে থাকে, ডাটাবেসের উপরের অংশ থাকে। তো এই 12C-তে কি করছে, এটাকে আলাদা করে নিয়ে গেছে। 11G-তে এটা একসাথে ডাটাবেস। ওই যে কন্টেনার করলে, হ্যাঁ 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 কন্টেনার করলে কন্টেনারে চলে গেছে। ওই আপনার দুটো ভিডিও দিয়েছিলাম না, ওখানে তো বলা আছে ওখানে না। ওখানে বলা আছে। আচ্ছা,
এই যে ওরাকল কন্টেনার ডাটাবেজ ইন্ট্রোডাকশন আসতেছে, হ্যাঁ? একটা হচ্ছে প্লাগেবল ডাটাবেজ is a set of database schemas that appears logically to users and application as a separate database. User এবং অ্যাপ্লিকেশনের জন্য মনে হবে যেন এটা ডাটাবেস। আচ্ছা, মাল্টি টেনেন্ট কন্টেনার ডাটাবেস হ্যাজ এ ডাটাবেস ইনস্ট্যান্স অ্যান্ড ডাটাবেস ফাইলস অ্যাট দ্য ফিজিক্যাল লেভেল। আচ্ছা, এর জন্য দুইটা, পিডিবি আর একটা বলে সিডিবি বলে। All pluggable database share background process, shared process memory, Oracle metadata এগুলো সব শেয়ার করে, যেটা আপনি বলতেছিলেন। সেই কন্টেনারের যে ফাইলগুলো আছে সেখানে চলে যায়। আর যে পিডিবি pluggable database is a set of database schemas, এরা বলতেছে schemas, তাই না? Set of database schemas that appears logically to users and application as a separate database, but at the physical level, the multi-tenant container database (CDB) has a database instance and database files. Just a non-container database does. It is easy to plug non-CDB into a CDB. আচ্ছা, আপনি চাইলে যে 12C তে এই কনসেপ্ট না নিয়ে ডাটা বানাইতে পারেন, PDB বানাবেন না, ডিরেক্ট বানায় দিলেন। তারপরে তাহলে তখন আপনি যেন বলতেছেন না কন্টেনারের সাথে কানেকশন হইলো কি না, এটা পরের কথা। আমি কন্টেনারই করি নাই, তো কন্টেনারের সাথে কি কানেকশন নেবেন? আচ্ছা, তারপরে আপনি চাইলে এখন করলেন কন্টেনার, তাহলে ওই যেটা আপনার ডাটাবেস ছিল ওইটাকে পিডিবি হিসেবে তৈরি করে ফেলতে পারেন, আর কি কনভার্ট করে ফেলা যায়। এই যে বলতেছেন না, ইট ইজি টু প্লাগ নন সিডিবি ইনটু এ সিডিবি। সিডিবির সুবিধা কি? রিটার্নডেন্সি অ্যাভয়েড হয়। কিসের? ব্যাকগ্রাউন্ড প্রসেস, মেমোরি অ্যালোকেশন, ওরাকল মেটাডাটা, সেভারাল ডাটার ডিকশনারি। সেটার জন্য আমি একটা ভিডিও দিছিলাম আপনাদের, কোনো দিয়ে দিই। এই মাল্টি-টেন্যান্ট আর্কিটেকচারে কি দেখা যাচ্ছে? ইনস্ট্যান্স একটাই, হ্যাঁ, তারপর মাল্টি-টেন্যান্ট কন্টেনার ডাটাবেস যেখানে মেটাডাটাগুলো থাকবে কমনলি, আর অন্যান্য যত সিডিবি তৈরি করবেন তাদের জন্য ডাটা ফাইল তৈরি হবে, কিন্তু ওগুলি স্পেসিফিক, মানে মেইন তো এটাই আছে, স্পেসিফিক ওইটা ম্যানেজ করার জন্য ওইখানে সিস্টেম সিস্টেমস তৈরি হবে ছোটো ছোটো আর কি, এবং প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা কিছু তৈরি হবে। এটা হলো রোড কন্টেনার দেখাচ্ছে, হ্যাঁ। আর এই যেগুলো এই যে সিড, এটা সিড পিডিবিটা তো থাকবেই, এছাড়া সেলস পিডিবি, এইচআর পিডিবি আলাদা আলাদা। আর সিস্টেমটা এরকম, ধরেন আপনার এটা ইআরপি ডেভেলপ করছেন, আপনার 6টা মডিউল আছে, 6টা মডিউল, সবাই তো সব মডিউল নেবে না, আর সেটা কী করা হয়, আলাদা আলাদা স্কিমে তৈরি করে দেওয়া হয়। আপনি চাইলে আলাদা ডাটাবেজ তৈরি করে দিতে পারেন এই পিডিবি হিসাবে আর কি। ডাটাবেজ লেভেলে সিকিউরিটি হাই, একটা ডাটাবেজ স্কিমা বানায় যে সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারবেন, আলাদা ডাটাবেজ বানায় সিকিউরিটি বেশি হয়। কিন্তু যদি নর্মাল 11G পর্যন্ত আলাদা করতে গেলে তো আলাদা ইনস্ট্যান্স তৈরি হবে, হ্যাঁ। এতে যদি মানে ইনস্ট্যান্সের একটা সাইজ বলে দিই, মিনিমাম একটা সাইজ থাকে, ইউজ না হইলেও অতটুকু সে ইউজ করে। আর বর্তমান সময়ের মেশিনগুলো পাওয়ারফুল অনেক, আপনি চাইলে 512 র্যামও লাগাইতে, 512 GB র্যামও লাগাইতে পারেন, অথবা 256 GB র্যাম লাগানো খুব বেশি কিছু না। এত র্যাম তো একটা ডাটাবেজের মানে এরকম আলাদা করে ডাটাবেজ শেয়ার করতে পারে, শেয়ার সিস্টেম না, শেয়ার করলে মানে বেশি লোড হবে না, সেটা বুঝতে যাচ্ছে। এবং সিকিউরিটি হয়ে গেল, ধরেন আপনি কী করতেছেন এখন, ক্লাউড বলতেছে, ক্লাউড মানে কি, সে পুরো সার্ভিস দিচ্ছে, সে আপনার একটা মেশিনেই অনেকগুলো আপনার ক্লায়েন্ট আছে, আপনি ইয়ে সহ সাপোর্ট দেন, সার্ভিস দেন। আপনার একটা মেশিনের ধরেন 15টা ইউজারের জন্য সাপোর্ট দিচ্ছেন, তারপর 15টা পিডিবি বানায় রাখলেন, বুঝছেন? তাহলে একজনের তার জন্য আলাদা আলাদা সব কিছু হয়ে গেল, কিন্তু সবাই একটা ইনস্ট্যান্সে শেয়ার করতেছে। আচ্ছা, এগুলো পড়বেন, হ্যাঁ, কোনটা কি কি ভাবে আছে। সিস্টেম সবাই আছে, কিন্তু এটা তো এটা হলো কি আলাদা নাম আছে কিন্তু, হ্যাঁ, সিডিবির
সিস্টেম। আবার এইগুলো ম্যানেজ করার জন্য আলাদা ইউজার আছে, কে সব কোনটাতে ঢুকতে পারবে এগুলো আলাদা করে কনফিগার করে দেওয়া যায়। দেখেন রেডিলগ ফাইল এখানে আর নাই, তাই না? রেডিলগ ফাইল কমন, কন্ট্রোল ফাইল কমন, এটা মেজর, এটা কমন ডাটা ফাইল, আন্ডো কমন, ট্যাম্প আছে, এগুলো আলাদা আলাদা ট্যাম্প আছে, তাই না? এগুলো লেখা আছে। হ্যাঁ, এই যে আন্ডো টেবিল ইজ কমন ফর অল কন্টেনার, রেডিলগ কমন হবে, কন্ট্রোল ফাইল কমন জায়গায় থাকবে। আর প্রত্যেকের আলাদা করে ডাটা এক্সচেঞ্জ থাকবে, যেটা তার সিস্টেম তার নিজস্ব। এএসএম অটোমেটিক ফাইল সিস্টেম আর স্টোরেজ ম্যানেজমেন্ট, এটা একটা ওরাকলের ফাইল সিস্টেম আর কি, যেমন NTFS, PHP3, HT4 ফাইল সিস্টেম না। এএসএম হচ্ছে ক্লাস্টার ফাইল সিস্টেম। নর্মাল ফাইল সিস্টেম থাকতে আমরা এএসএম ইউজ করবো কেন? একটা হলো যে যদি গ্রিড করতে চাই তাহলে ক্লাস্টার ফাইল সিস্টেম লাগবে। গ্রিড ছাড়াও যে সুবিধাটা কি, স্প্রেড করতে পারে ডাটা অ্যাক্রস ডিস্ক, মানে ডিস্ক লোড ব্যালেন্সের জন্য স্প্রেড করতে পারে। ডাটা মিরর ফ্যাসিলিটি আছে। স্টোরেজে ম্যানেজ করার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে সেটা সলভ করার জন্য আসলে এএসএম আসছে। এবং এএসএম ফাইল সিস্টেমে, যেটা ক্লাস্টার ফাইল সিস্টেমে ওরাকল ডাটাবেজের ডাটাও রাখা যায়, অন্য ডাটাও রাখা যায়। এএসএম এর ক্ষেত্রে এরকম এএসএম ফাইল থাকে যেটা এসএম ডিসি এর ভিতরে থাকে, আর এএসএম ডিস্ক তো ডিস্কই, হার্ড ডিস্কের ডিস্কে এএসএম ডিস্ক, এর মধ্যে এক্সটেন্ড থাকে যেটা এএসএম এক্সটেন্ড। আচ্ছা, এটা ডিটেলসে গেলাম না, পরে সময় পেলে যাব, বা আর একটু পরে, একসাথে এত নতুন ফিচার ভালো লাগবে না। এটা নিয়ে তো আমরা কথা বলছি না, কীভাবে ইন্টারাক্ট করে। একটা ইউজার যখন কানেকশন নেয়, লিসেনার দিয়ে কানেকশন নেয়, সার্ভার প্রসেস তৈরি হয়ে যায়, ইউজার প্রসেস তৈরি, একটা সেশন ক্রিয়েট হয়, সে একটা সিলেক্ট স্টেটমেন্ট দিলে এই সার্ভার প্রসেস ডাটা তুলে এনে বাফারে রেখে দেখায় না থাকলে। এই সার্ভার প্রসেস কিন্তু অনেক কাজ করে, ডিএমএলও সেই করে, এখানে লেখে, রেডিলগ ফাইলেও সেই লেখে, এই যে লগ বাফারে, রেডিলগ ফাইলে না, লগ বাফারে সে লেখে। অনেক লম্বা একটা চ্যাপ্টার না? কত পৃষ্ঠা এটা? যেটা আমাদের আছে, দিছি এই যে ওই দিন দুইটা দিছিল, সেকেন্ডটা এত চাইতেই পারি। আচ্ছা, এটা পড়েন, আরেকটা দিয়ে দিব আজকে। হ্যাঁ দিয়ে দেন, সবগুলো একবারে দিন। একটা একটা করে দিই রে ভালো। না একটা একটা করে দিলে ভালো। একটা একটা করে দিব। নিজের কাজ করা লাগে না। না, আমাদের ওই ডাটাবেস নিয়ে কাজ করতে বলতে প্রফেশনালি না, আমাদের অনেক নিজেরা এখন তো প্রত্যেকটা লাইভে যায় না, সব কিছু আমরা হ্যান্ডেল করতেছি না। আছে ডিবি আলাদা, কিন্তু ডিবি তো যাবে লাইভ হওয়ার পরে। এখন তো আমাদের ইনহাউসে ইনস্টলেশন আজকে আর থাকলো নেক্সট ক্লাসে। ও এটা শেষ করি না? ভিডিওটা